শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি শোনা যাচ্ছে। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আচ্ছা, আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করার আগে আমি একটু জানতে চাচ্ছি যে এখানে ফ্রিল্যান্সিং করেন বা আপওয়ার্ক, ফাইবারে কাজ করেন এমন কতজন আছেন? যদি হাত উঠান তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা আগে থেকেই অলরেডি কাজ করতেছি মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছি বিভিন্ন প্ল্যাটফর্মে। তেমন কেউ আছেন কিনা, নাকি সবাই একেবারেই নতুন? আচ্ছা ভাইয়া, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে জি আমরা জি, হচ্ছে শিওর। মিউট করে রাখি পার্টিসিপেন্টদেরকে। হুম কারণ হুম। হচ্ছে যে অনেক সময় অনেকে নিজে অন করে ফেলে বা সাউন্ড ক্রিয়েশন হয়। সো দেখা যাচ্ছে যে আপনি চ্যাট বক্স থেকে করতে পারেন, অথবা আমরা হচ্ছে শেষে কোশ্চেন অ্যান্সার্স নিতে পারি আর কি। সো চ্যাট হ্যাঁ, বক্সে অনেকেই কোশ্চেন্স অবশ্যই। করছে, ওগুলো হ্যাঁ দেখতে হ্যাঁ, পারেন। অবশ্যই আমরা কোশ্চেন আনসার নিব সেটা লাস্টের দিকে, কারণ অনেক কোশ্চেন আনসার হয়তো আমাদের এই ওয়েবিনারের মাঝখানেই অনেকে পেয়ে যাবেন। হ্যাঁ, যার কারণে কোশ্চেন আনসার গুলো লাস্টের দিকে হলে ভালো হয়। জি জি, কোশ্চেন অ্যান্সার ভাই- সেশন আমরা লাস্টেই রাখছি আর কি। হ্যাঁ, ভাইয়া একটু সরি, আমি একটা জিনিস শুধু জানতে চাচ্ছিলাম যে আজকে রেকর্ডটা কি আমরা শিওর, পাবো? ইনশাল্লাহ সবাই পাবেন। থ্যাংক ইউ ভাইয়া। রেকর্ডের জন্য আমরা একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিব, সেটা আপনারা ফিল আপ করে ফেলবেন। সো ওখান থেকে আমরা রেকর্ডের দিব 2 থেকে 3 দিনের মধ্যে আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে অনেকেই আছেন যারা অ্যাকাউন্ট করেছেন, কাজ পান না, বা অনেকেই আছেন যারা গিগ ক্রিয়েট করছেন কিন্তু কাজ পাচ্ছেন না। এখন গিগ ক্রিয়েট তো আমরা করব বা অ্যাকাউন্ট অবশ্যই করব, বিট করব। তার আগে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে স্কিল ডেভেলপ করা। হ্যাঁ, আমরা আসলে যে কাজটা করতেছি সেটার স্কিল ভালোভাবে আমাদের ডেভেলপ করেছে কিনা আমরা, বা এটার এক্সপিরিয়েন্স আছে কিনা। অনেক সময় স্কিল ডেভেলপ করার পরেও কাজ পাওয়া যায় না। অনেক সময় আপনার এক্সপিরিয়েন্সের দরকার হয়। অনেক সময় হচ্ছে দেখা যায় যে পোর্টফোলিওর কারণে কাজ পাওয়া যাচ্ছে না। অনেক সময় আমরা আহ, কাজ করি, আবার দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট যখন কিছু দেখতে চাই তখন আমরা কিছু দেখাতে পারি না, মানে নিজেকে প্রুভ করতে পারি না যে আমি এই কাজটা করছি এর আগে, বা আমি এই এই ফিল্ডে এক্সপার্ট। এইটা আমরা অনেক সময় ক্লায়েন্টকে দেখাতে পারি না। সো এরকম কিছু কারণ আছে। হ্যাঁ, আরো কিছু কারণ আছে, যেমন ইনঅ্যাক্টিভিটি। হ্যাঁ, আমরা অ্যাক্টিভ না, হয়তো প্রোফাইল খুলছি ঠিক আছে, এরপর আর তেমন কোনো ইয়া করতেছি না। আহ, আমাদের যে কাজগুলো করার দরকার, হ্যাঁ, সেগুলো করতেছি না। এরকম অনেক কারণেও হয়তো আমরা কাজ পাই না। আর একেবারেই নতুন যারা ফাইবার আপওয়ার্কের সম্পর্কে জানেন না, কিছুই জানেন না, এরকম কেমন আছেন? এরকম থাকার কথা না খুব বেশি আমার মনে হয়, কারণ বেসিক সবারই জানার কথা ফাইবার আপওয়ার্ক সম্পর্কে, রাইট? সো আমরা আমাদের সেশনে চলে যাই। আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না ভাই, একটু দেখবেন। ভাই এখন পারবেন। ওকে। আশা করতেছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? আমি প্রেজেন্টেশনে খুব একটা ভালো না, তাও আপনাদের জন্য একটা বানানোর চেষ্টা করছি। আচ্ছা, এটা মিনিমাইজ করে রাখা যায় কোথায়? ওকে। আচ্ছা, আমাদের আজকের ওয়েবিনারটা ছিল, সবাই জানেন, মাস্টারিং ফাইবার অ্যান্ড আপওয়ার্ক ফ্রম গিগ ক্রিয়েশন টু উইনিং প্রপোজাল। এখন এখানে আমরা আমরা মেইনলি ফোকাস করব যে আমি ধরে নিচ্ছি এখানে অনেকেই যারা আছেন তারা জানেন যে আপওয়ার্কে এবং ফাইবারে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, যার কারণে আপনারা হয়তো এটার প্রতি ইন্টারেস্টেড। সো আমরা মেইনলি ডিসকাস করব যে কিভাবে আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারি বা ক্লায়েন্ট কিভাবে পেতে পারি। হ্যাঁ, এটা আহ, খুব একটা ইজি প্রসেস না, আবার খুব একটা হার্ডও না। যারা লেগে থাকে তারা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়।
আর ফার্স্টে যদি ফাইবার নিয়ে কথা বলি, যারা নতুন আছেন বা যারা জানেন তারাও এটা সম্পর্কে জেনে থাকবেন। ফাইবার হচ্ছে একটা অনলাইন মার্কেটপ্লেস। মার্কেটপ্লেস হচ্ছে যেখানে বায়ার বা যারা কাজ দেয়, আমরা যাদেরকে বায়ার বলি, উম, তাদের জন্য, এবং যারা কাজ করে আমরা যাদেরকে ফ্রিল্যান্সার বলি বা সেলার বলি, তাদের জন্য একটা সেতু বন্ধন বলা যায়, বা একটা প্ল্যাটফর্ম, যে আমি কাজ জানি, এখন কাজটা কোথায় পাবো। তো কাজটা পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমের দিকে মার্কেট প্লেস থেকে খুব সহজে কাজ পাওয়া যায়, কিন্তু প্রথমের দিকে আপনি ডিরেক্ট কাজ হয়তো পাবেন না, কিন্তু মার্কেট প্লেস গুলো প্রথমের দিকে কাজ পেতে সাহায্য করে। তার এই কারণে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার আছি বা যারা নতুন ফ্রিল্যান্সার আছে তাদেরকে আমরা সাজেস্ট করি মার্কেট প্লেস। এখন ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেটা 2010 সালে শুরু করে, এবং এদের মেইন ফিচার হচ্ছে গিগ গিগ সার্ভিস, গিগ সিস্টেম আর কি। গিগ হচ্ছে এক ধরনের সার্ভিস, যেটা আপনারা জেনে থাকবেন। তো এরা এখানে যেটা করতে হয় যে আপনি আপনার সার্ভিসটাকে এখানে আহ, আহ, একটা যেই মাধ্যমটাতে প্রেজেন্ট করবেন আর কি, সেটাকে বলা হচ্ছে গিগ। এই প্ল্যাটফর্মটার সিস্টেম হচ্ছে আপনি আহ, এই মার্কেট প্লেসটাতে একটু যাই, fiverr.com। এখানে আপনি সার্ভিস অফার করবেন, সার্ভিস ক্রিয়েট করবেন, যেটাকে বলা হচ্ছে গিগ। আর আপনি সার্ভিস ক্রিয়েট করে রেখে দিবেন, ক্লায়েন্ট আসবে, আসার পর দেখবে, দেখে সে এইখান থেকে আপনার সার্ভিসের ডেসক্রিপশন পড়বে, পড়ার পরে যদি আহ, তার পছন্দ হয়, সে আপনার এখান থেকে ডিরেক্ট অর্ডার করবে, বা অনেক সময় মেসেজ দেয়। অনেক সময় আপনাকে মেসেজ দিবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে ক্লায়েন্টের যদি সবকিছু দেখে পছন্দ হয়, তখন আপনাকে ডিরেক্ট হায়ার করে ফেলবে। আর এটা মার্কেট প্লেস, যেহেতু এখানে আপনি কাজ করবেন, এখানে যেটা হয় যে মার্কেট প্লেস আপনার থেকে 20% চার্জ করবে। মানে আপনি একটা কাজ করবেন, যদি $100 একটা কাজ করেন, তখন কি হয়, এই মার্কেট প্লেস 20% চার্জ কেটে রাখবে, আর আপনাকে দেবে $80। তো এইগুলোকে বলা হচ্ছে গিগ। যারা একদম নতুন তাদের জন্য আর কি আমি একটু সামারাইজ করতেছি আর কি, যে এইগুলোকে বলা হচ্ছে গিগ বা সার্ভিস। এখানে একজন সেলার অফার করতেছে যে সে কি অফার, কি সার্ভিস দিবে। হ্যাঁ, এটা এসিওর একটা গিগ, যেটা ক্যাটাগরির মধ্যে অফ পেজ এসিও। এইখানে যদি যাই, এখানে দেখেন সে অফার করতেছে যে সে কি করবে, অফ পেজ এসিও করবে, স্পেসিফিক ভাবে ডোমেইন রেটিং ইনক্রিজ করবে, যেটা হচ্ছে এইচটিএফ এর একটা মেট্রিক্স, বা মজের ডিএ, ম্যাজেস্টিকের টিএফ একটা অথরিটি ইনক্রিজ করবে। তো এটা হচ্ছে কি গিগের, এটা হচ্ছে টাইটেল, এইটা হচ্ছে আপনার ইউজারের প্রোফাইল। এখানে সে গিগের ডিসক্রিপশন দিছে, এটা দেখে ক্লায়েন্টের যদি পছন্দ হয়, এখান থেকে সে ডিরেক্ট অর্ডার করতে পারে, বা ওই ক্লায়েন্ট এই ব্যক্তিকে মেসেজ দিবে, এর সঙ্গে কথা হবে, নেগোসিয়েশন হবে, এরপরে সে অর্ডার প্লেস করে দিবে। এটা হচ্ছে গিগ সিস্টেম। এবং এখানে যেটা মেইনলি হয়, ক্লায়েন্ট আসবে, এসে আপনাকে খুঁজবে, আপনার সার্ভিস খুঁজবে, বা ফ্রিল্যান্সারদের সার্ভিস খুঁজবে। এটা এইভাবে আর কি ফাইবার কাজ করে। এখন ফাইবারে যে আপনি একটা গিগ ক্রিয়েট করবেন, গিগ ক্রিয়েট করার জন্য আপনাকে ফার্স্টে একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেক্ট বলতে এইখানে অনেক ক্যাটাগরির কাজ আছে, হাজার হাজার ক্যাটাগরির কাজ আছে। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, তাহলে আপনি দেখবেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন সেক্টরটাতে সব থেকে ভালো। নিশ বলতে যেটা বোঝায় যে ক্যাটাগরি বা স্পেসিফিক একটা ক্যাটাগরি। আপনি সাপোজ লোকাল এসিওতে ভালো, তাহলে আপনি ফার্স্টে সিলেক্ট করবেন কি, লোকাল এসিও সিলেক্ট করবেন। এটা হচ্ছে আপনার জন্য একটা নিশ। নিশ সিলেক্ট করার পরে আপনি ডিসিশন নেবেন যে হ্যাঁ, আমি লোকাল এসিওতে একটা কিক তৈরি করব। এখন এই লোকাল এসিওর আরো স্পেসিফিক আপনি একটা ইসে চলে যাবেন যে আপনি কি সার্ভিস দিবেন লোকাল এসিওর। হ্যাঁ, লোকাল এসিওর ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে লোকাল এসিওর কোন পার্ট, কোন মানে কোন একটা স্পেসিফিক অংশ যেটা আপনি ক্লায়েন্টকে অফার করবেন, লাইক গুগল বিজনেস প্রোফাইল, যেটা হচ্ছে আগে যেটা নাম ছিল জিএমবি, গুগল বিজনেস প্রোফাইল, আগে যেটা ছিল গুগল মাই বিজনেস। সো আপনি
এটা একটা ক্যাটাগরি হতে পারে, একটা গিগ হতে পারে, বা লোকাল সাইটেশন যেগুলো আছে, হ্যাঁ, এটার উপর হতে পারে। দেখেন এই গিগটাতে যদি যাই, ইনি দেখেন লোকাল ইসের একটা স্পেসিফিক সার্ভিস দিচ্ছে, যে কানাডার একটা লোকাল সাইটেশন সার্ভিস দিবে শুধুমাত্র কানাডার জন্য। সো মানে আপনি ফার্স্টে একটা নিশ সিলেক্ট করলেন, এরপরে চলে গেলেন স্পেসিফিক আহ, একটা পার্টে, যেটা আপনি এখানে সার্ভিস দিবেন। একটা গিগের মধ্যে আমরা অনেক কিছু সার্ভিস দিব না। আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই না? জি ভাই, শুনতে পাচ্ছি। আহ, এক মিনিট। সরি। এটা হচ্ছে যে আপনি একটা গিগ তৈরি করার জন্য অবশ্যই একটা স্পেসিফিক নিশ নেবেন, এবং সেটার আন্ডারে আরো স্পেসিফিক একটা টপিকের উপরে গিগ তৈরি করবেন। সেই ক্ষেত্রে আমরা আহ, যখন একটা গিগ তৈরি করব, তখন এখানে অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে একটা গিগের টাইটেল। আর এখানে একটা যেটা হচ্ছে ইউআরএল, এখানে হচ্ছে ইউআরএল, এখানে হচ্ছে একটা টাইটেল। এই ইউআরএলটা কিন্তু আপনারা পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না, বুঝতে পারছেন? সো যখন একটা সার্ভিস অফার করবেন, তখন এই টাইটেলটা অবশ্যই মাথায় রাখবেন, যে টাইটেলটা কি দিবেন। দেখেন এটার টাইটেল এখানে লিখছে ক্রিয়েট 40 কানাডা লোকাল ইস্যু সাইটেশন, কিন্তু এখানে ওনার টাইটেল আরেকটা। সো উনি এখন কিন্তু এটা চেঞ্জ করতে পারতেছে না। এখন এখানে একটা ট্রিক্স হচ্ছে, আপনি ফার্স্টে আপনার কিওয়ার্ডটা সিলেক্ট করবেন। এইখানে মেইন কিওয়ার্ড যদি হয় যে লোকাল সাইটেশন, ওকে ওকে, আচ্ছা আমি বলি। এখন এটা হচ্ছে কিওয়ার্ডটা ফার্স্ট আমাকে সিলেক্ট করতে হবে, যে আমি আসলে এখানে যে সার্ভিস দিচ্ছি, এইটার মেইন কিওয়ার্ড কিন্তু লোকাল সাইটেশন। সো এখানে দেখেন একটা জিনিস দেখেন, এটা যদি কন্ট্রোল এফ দিই, ওনার মেইন বিষয় হচ্ছে লোকাল সাইটেশন। এখন এই ইউআরএলটা অপটিমাইজ করার ক্ষেত্রে আপনি কিন্তু এই ইউআরএলটা শুধু লোকাল সাইটেশন রাখতে পারতেন। কিভাবে? যারা মানে আগে অ্যাকাউন্ট করছেন তারা বুঝতে পারবেন। যখন আপনি এই টাইটেলটা ক্রিয়েট করবেন, তখন আপনি শুধু লোকাল সাইটেশন বা কানাডা লোকাল সাইটেশন এইটা লিখে যদি ফার্স্টে গিগ ক্রিয়েট করতেন, তখন কিন্তু ইউআরএলটা এরকম হতো যে কানাডা লোকাল সাইটেশন। এরপরে আপনি যদি পরবর্তীতে কিন্তু আপনি টাইটেল এনি টাইম চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই ইউআরএলটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই ট্রিক্সটা হয়তো যারা এক্সিস্টিং আছেন বুঝতে পারবেন, যারা অ্যাকাউন্ট করছেন বা গিগ করছেন তারা বুঝতে পারবেন। এইখানে গিগ করার সময় টাইটেলের মধ্যে আপনি শুধুমাত্র ফার্স্টে শুধুমাত্র কিওয়ার্ডটা দিবেন। লাইক এখানে গিগের টাইটেল দিবেন কানাডা লোকাল সাইটেশন, তাহলে এইখানে ইউআরএলটা হয়তো কানাডা লোকাল সাইটেশন। তার পরবর্তীতে আপনি গিগ এডিট করে এটা কিন্তু অপটিমাইজ করতে পারতেন, তখন কিন্তু টাইটেল যে কোনো কিছু দিতে পারতেন। সো আপনি যদি লোগো ডিজাইন করেন, সো আপনার এখানে গিগের কিওয়ার্ড হতে পারে এরকম, যে লোগো ডিজাইন সার্ভিস। সো এখানে লোগো ডিজাইন সার্ভিস যদি আপনাকে ইউআরএল রাখতে হয়, তাহলে আপনার ফার্স্টে যখন টাইটেল দিবেন, শুধুমাত্র টাইটেলের মধ্যে লিখবেন লোগো ডিজাইন সার্ভিস, অন্য কোনো কিছু লিখতে পারবেন না। এরপরে পরবর্তীতে আপনি এডিট করে এইখানে আপনি তখন আই উইল ডু লোগো ডিজাইন সার্ভিস ফর ইউর বিজনেস এরকম দিতে পারেন। বুঝতে পারতেছেন আমার কথা? যারা এক্সিস্টিং আছেন বা যারা মার্কেট প্লেসে ট্রাই করতেছেন, একটু রেসপন্স গুলো ভালো হয়। ঠিক আছে।
আচ্ছা, এটা একটা জিনিস। তারপরে হচ্ছে আপনার যে মেইন কিওয়ার্ডটা, লোগো ডিজাইন, সার্ভিস, আসিফ ভাই আপনার কন্টিনিউ করেন ভাই প্লিজ। জি জি শিওর। সো আচ্ছা, আহ, এইটা যদি আপনার কিওয়ার্ড হয়, এরপর আপনাকে চিন্তা করতে হবে এই কিওয়ার্ডটা কোথায় কোথায় রাখা যায়। হ্যাঁ, অবশ্যই টাইটেলে রাখবেন এবং ডেসক্রিপশনে দেখেন, ডেসক্রিপশনে ফার্স্টে অবশ্যই রাখবেন। আপনি যখন ডেসক্রিপশন লিখতেছেন তখন ফার্স্টের দিকে রাখবেন। এরপরে দেখেন আরো কয়েকটা জায়গা আছে, যেমন এটা হচ্ছে প্রোফাইল, তাই না? প্রোফাইল ডেসক্রিপশনের মধ্যে আপনার কোর যে স্কিলগুলো, লোগো ডিজাইন বা গ্রাফিক্স নিয়ে যারা কাজ করতেছেন, বিজনেস কার্ড ডিজাইন বা যে যেটা করতেছেন সেটা অবশ্যই দিবেন। এগুলো হচ্ছে স্কিলে আপনার যে কি বলে এটা, ট্যাগস বা স্কিলস এর মধ্যে এগুলো অবশ্যই অ্যাড করবেন, আপনার কোর স্কিলগুলা। এরপর দেখেন যে ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করবেন। তো আবার আপনারা যখন প্যাকেজিং গুলো করবেন, মেইন যে কিওয়ার্ডটা সেটা কিন্তু এখানে অ্যাড করবেন। সো এটা যদি করেন তাহলে এফএকিউ এর মধ্যে অ্যাড করবেন আপনার মেইন, এই যে দেখেন অ্যাড করছে মেইন যে কিওয়ার্ডটা, তাহলে এটা কিন্তু র্যাঙ্ক করার জন্য আপনাকে হেল্প করবে। সো এখানে মেইনলি আমি দুইটা জিনিস ফোকাস করতে চাইছি, সেটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ডটা শুধুমাত্র কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে রাখবেন, আর ডেসক্রিপশনটা টাইটেলের মধ্যে, বডির মধ্যে, স্কিলস এর মধ্যে বা ট্যাগস এর মধ্যে, এফএকিউ এর মধ্যে সব জায়গাতেই রাখার চেষ্টা করবেন, কিন্তু ওভার অপটিমাইজ যেন না হয়। তো এটা আহ, যদি আপনি টাইটেলটা সুন্দর করে লিখেন এবং কিওয়ার্ড অপটিমাইজড হয়, অবশ্যই এটা র্যাঙ্ক করবে। ঠিক আছে। আহ, আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা যে জিনিস, সেটা হচ্ছে যে ইউজ আই ক্যাচিং ইমেজ অর ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে কাজ পাওয়ার জন্য বা আপনার ইয়ের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা কি বলে ব্যাপার, যেটা হচ্ছে আপনার গিগের মধ্যে যেটা ইমেজ আছে, গিগের যে ইমেজটা বা ভিডিওটা, এটা। তো এইটা দেখেন, আপনাদের একটা জিনিস দেখাই। আপনার যদি স্কিল মানে একটু কমও থাকে বা যে কোনো ধরনের স্কিল, আপনার যদি গিগ ভালো হয়, যে কোনো ধরনের স্কিল কিন্তু সেল হয়। এই গিগের ভিডিওটা আবার আপনার দুই রকম হতে পারে। একটা হচ্ছে যে ইয়ে টাইপের, কি বলে, হোয়াইট বোর্ড টাইপের, যেটা এটা কই গেল, এই যে হোয়াইট বোর্ড টাইপের হতে পারে, অথবা আপনারা ডিরেক্টলি নিজেদের নিজেদের ফেস দিয়ে বা ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারেন, সেটা সব থেকে ভালো হয়। এবং একটা মজার জিনিস দেখাই, যে আপনার স্কিল যদি একটু মানে কি বলে, স্কিল যদি একটু কমও থাকে, তারপরেও দেখেন মানুষ কিন্তু ফাইবারে বা আহ, এই সমস্ত মার্কেট প্লেসে, এই ধরনের আর কি, যেগুলো গিগ সিস্টেম, এই সমস্ত জায়গায় দেখেন যে এরা কিন্তু আর্ন করতেছে। এখানে দেখেন, আমি মনে করেন যে যারা নতুন আছেন, মনে করেন কোনো স্কিল নাই, অনলাইন কেন্দ্রিক কোনো স্কিল যদি নাও থাকে, উম, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন এগুলো না থাকে, দেখেন যে এই ব্যক্তি বার্থডে উইশের জন্য ভিডিও বানাচ্ছে, তার ফার্ম আছে বা ছাগল আছে, ছাগলের ফার্ম আছে, সেইখানে সে ভিডিও তৈরি করে দিবে। এটা দেখেন 262 রিভিউ। তো দেখেন যে এই ব্যক্তি কি সার্ভিস দিচ্ছে, যে সে এই ধরনের ভিডিও বানাবে। আপনার কারোর বার্থডে বা আপনার কাউকে উইশ করতে চান, এই ব্যক্তিকে দিয়ে আপনি এই ধরনের ভিডিও বানিয়ে নেবেন। দেখেন এখন ওনার একটা অর্ডার আছে। সো এরকম ইয়ে আছে যে আপনার, যারা হচ্ছে আরেকটা দেখছিলাম যে জঙ্গলম্যান সম্ভবত নাম, ওনারাও এরকম বার্থডে উইশ করে। সো দেখেন এরা কিন্তু মানে কি বলে যে ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইনের এই ধরনের কোনো স্কিল ছাড়াও কিন্তু ফাইবার থেকে আর্ন করতেছে। সো এই এই ধরনের মানে যে ইয়েগুলা, মানে এটা এটা আনপ্রফেশনাল বা একটা ইয়ে ধরনের ভিডিও, মানে এটা দেখালাম যে যাদের স্কিল, যারা মনে করেন যে আসলে অনেক স্কিল লাগবে বা অনেক কিছু শেখা লাগবে, না হলে অনলাইনে কাজ করা যায় না, তাদের জন্য দেখালাম।
যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে আপনার একটা সুন্দর ভিডিও, হ্যাঁ, বা একটা আপনার যে সুন্দর একটা ইমেজ, এটা হচ্ছে মেইনলি প্রথমে দরকার, যেটা আপনার ক্লায়েন্টের অ্যাটেনশন গ্রাব করবে। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট যখন এখানে এসে লোগো ডিজাইন লিখে সার্চ দিবে, লোগো ডিজাইন এক্সাম্পল দিই, দেখেন এখানে কিন্তু মানে ইমেজ কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা দেখে ক্লায়েন্ট এটাতে ক্লিক করবে। তো একটা ইমেজ বা একটা ভিডিও অবশ্যই ভালো দরকার, না হলে কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার গিগ দেখবেই না। যেমন দেখেন এইগুলো কিন্তু অনেক চোখে পড়তেছে, বা এইগুলো অনেক চোখে পড়তেছে, এটা এটা থেকে যদি কম্পেয়ার করি এটা কিন্তু বেশি চোখে পড়তেছে। তো এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ফার্স্টে আপনার ক্লায়েন্টের অ্যাটেনশন গ্রাব করার জন্য অবশ্যই সুন্দর একটা ইমেজ বা ভিডিও দিবেন। অবশ্যই ভালো হয় আপনি যদি নিজের রেকর্ডিং করা ভিডিও দিতে পারেন, সেটা সব থেকে ভালো হয়। এবার আসি হচ্ছে গিগ ডেসক্রিপশনে, যেটা একটু আগে কথা বললাম গিগ ডেসক্রিপশন নিয়ে, যে ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনার কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করবেন। খুব বেশিবার করা যাবে না। যেটা হচ্ছে দেখেন এখানে যদি এটা দেখি কি অবস্থা, আপনি যদি আপনার 10টা ভালো ভালো ফ্রিল্যান্সারের গিগ করেন, রিসার্চ করেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, প্রাইমারি স্টেজে ভিডিও অ্যাড করতে চাইলে আপনি যেটা করবেন যে আপনি ফার্স্টে নিজে ভিডিও রেকর্ডিং করে দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই ইংলিশে বলবেন। সেটা যদি না হয় তাহলে আপনি হোয়াইট বোর্ড টাইপের যে ভিডিওগুলো পাওয়া যায় এখন অনলাইনে অ্যাভেলেবেল সফটওয়্যার আছে, দেখবেন যে আপনি ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন। এগুলো দিয়ে আপনি এআই দিয়ে ভিডিও বানিয়ে দিতে পারেন। তো এইখানে যেটা বলতেছিলাম যে আপনার যে মেইন কিওয়ার্ড বা মেইন সার্ভিস যেটা, সেটা অবশ্যই চেষ্টা করবেন আপনার ইউআরএল এর মধ্যে রাখা, যেটা এখানে নাই। এরপরে টাইটেলের মধ্যে রাখবেন, অবশ্যই ডেসক্রিপশনের মধ্যে রাখবেন। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এই গিগটা কিন্তু আমাদের একটা অ্যাসেট। মানে আপনি এখানে যদি একটা গিগ খুব সুন্দর করে তৈরি করতে পারেন, সেটা থেকে কিন্তু লাইফ টাইমে এখানে অর্ডার আসবে। সো আমরা যেটা করি, ধৈর্য থাকে না, অ্যাকাউন্ট খোলার পরে একটা যেমন সেমন পিকচার গুগলে সার্চ দিই, একটা পিকচার ডাউনলোড করে করে দেখা যাচ্ছে যে আপলোড করে দিই। তো এই জিনিসটা কখনোই করা যাবে না। অবশ্যই যেটা করবেন, ভিডিওর মধ্যে আপনি ফার্স্টে ইন্ট্রোডাকশন আপনার সম্পর্কে বললেন, যে আপনি কে, আপনি কতদিন ধরে কাজ করতেছেন, আপনি কি কি ধরনের কাজ করেন। এই গিগের একটা ব্রিফ দিবেন যে আপনি এই গিগে কি কি করবেন। সাপোজ আপনি লোগো ডিজাইন করবেন, তাহলে লোগো ডিজাইন করবেন, কি ধরনের লোগো ডিজাইন করবেন, সেই লোগোর আপনি কোন ধরনের ফাইল বা আপনি সার্ভিসের ডেসক্রিপশনে যেটা লিখবেন, এখান থেকে মেইন পয়েন্টগুলো আলোচনা করবেন। এবং আপনি কয়েকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনি কি বলবেন। ভিডিওর লেন্থ 1 মিনিটের বেশি হবে না। আর অবশ্যই চেষ্টা করবেন সুন্দর করে ব্রিফ আর কি বলার, যে আপনি এইখানে কি কি সার্ভিস দিবেন। আর কিছু জিনিস বলবেন যেটা ক্লায়েন্টকে হচ্ছে আপনার কি বলে অর্ডার দেওয়ার জন্য করবে আর কি, অনুপ্রেরণা দেবে। সেটা হচ্ছে আপনি বলবেন যে এই যে এখানে দেখেন বলছে যে আনলিমিটেড রিভিশন, মানে ক্লায়েন্টের যতক্ষণ পছন্দ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি রিভিশন দিতে থাকবেন। এটা আবার বাংলাদেশের ক্ষেত্রে বললেন না, তাহলে আপনার জীবনের মনে করেন যে 12টা বাজায় দিবে। আচ্ছা, যারা ইংলিশে কথা বলতে পারেন না, তারা অনলাইনে কাজ করতে হলে শিখবেন, প্রথম বিষয়। তারপরে ফার্স্টের দিকে তো ওইভাবে হবে না। সো আপনারা ফার্স্টের দিকে এআই ভয়েস আছে, আপনি গুগলে সার্চ দিবেন যে ফ্রি টেক্সট টু ভয়েস। হ্যাঁ, আপনি একটা টেক্সট লিখে দিবেন, এখানে দেখবেন যে ভয়েস পাওয়া যায়। সেই ভয়েস আবার মেল হবে না ফিমেল হবে, অনেক অপশন আছে। সো ফ্রিতে আপনারা এরকম একটা ভয়েস জেনারেট করে নিলেন, আপনার সাপোজ এটা ডেসক্রিপশন দিয়ে একটা ভয়েস করে নিলেন, সেই ভয়েসের সাথে আবার একটা এআই দিয়ে একটা ভিডিও বানিয়ে নিলেন অ্যানিমেশন টাইপের, সেটার সাথে যুক্ত করে দিয়ে দিতে পারবেন। অর্ডার তো আসলে সহজে পাওয়া যায় না। আচ্ছা, আহ, আমি শেষ করি। ইনশাল্লাহ অর্ডার কিভাবে পাবেন, সহজে হয়তো পাবেন না, কিন্তু কিভাবে পাবেন সেটা জানি কি করা লাগবে সেটা আমি বলার চেষ্টা করব। হ্যাঁ, আর ফাইবারের বিষয়টা এরকম যে আপনি কাজ পাচ্ছেন না ঠিক আছে, কিন্তু যখন কাজ পাওয়া শুরু করবেন তখন কিন্তু আপনি
কাজ করে কুলাইতে পারবেন না। এরকম হয় যে আপনি কাজ পাচ্ছেন না, আবার আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ঘুম থেকে ওঠার পর দেখছি 4টা অর্ডার 5টা অর্ডার, ঠিক আছে, এরকম হয়েছে। তো ফাইবারটা এরকম, ফাইবারটা আপনার অনেক ধৈর্যের জায়গা আর কি। তো অর্ডার যখন পাওয়া শুরু করবেন তখন আসলে অনেক অর্ডার পাবেন, আর যখন পাবেন না দেখা যাচ্ছে তখন কিছুই পাবেন না, এরকম হয়। আর কিওয়ার্ডের কথা যেটা বললাম, এটা অবশ্যই গিগের মধ্যে ইনক্লুড করবেন। আহ ভাই, ডাটা এন্ট্রির কাজ এখন আসলে পাওয়া যায়, কিন্তু অনেক কম্পিটিটর। আর এআই আসার পর তো আসলে ডাটা এন্ট্রির কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। অটোমেশন চলে আসছে। আপনারা যারা এসইও বা ব্লগিং করেন তারা জানেন কিনা জানি না, এখন অনেকটাই এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি টাইপের কাজ কিন্তু এআই দিয়েই করে নিয়ে যায়, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। আবার অটোমেটিক অনেক কিছু করা যাচ্ছে, সো এই কাজগুলোর আসলে কম্পিটিশন বেশি, কাজের সংখ্যা একটু কম। আচ্ছা, গিগ অ্যাপ্রুভ না হওয়ার কি আছে? গিগ তো আসলে আমার জানা মতে সবই অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ না হওয়ার তেমন কিছু নাই। আর আপনি যে সেক্টরেই কাজ করেন, গিগের মূল বিষয় কিন্তু একই রকম। আচ্ছা, এখন আসি মেইন বিষয়ে, সেটা হচ্ছে যে আহ, কাজ পাওয়ার জন্য আসলে কি কি করতে হবে। হ্যাঁ, অপটিমাইজ ইওর প্রোফাইল। এখন এখানে কয়েকটা বিষয় আছে, যেটা হচ্ছে প্রফেশনাল ফটো, হেডিং অ্যান্ড স্কিল লিস্ট। প্রফেশনাল ফটো বলতে আসলে আমরা কি বুঝি? এখানে প্রফেশনাল ফটো বলতে আসলে ওই এরকম না যে আপনি কোট টাইপের যে ছবিগুলো আছে, আহ, সেই সেরকম ছবি দিবেন এরকম না। মানে খুব বেশি ক্যাজুয়ালও না, আবার খুব বেশি প্রফেশনাল এরকম না। একটা ছবি দিবেন, আহ, আচ্ছা, একটা ছবি দিবেন এরকম, যেটা দেখা যাচ্ছে যে ফুল ছবি না, অনেকে ফুল ছবি দিয়ে রাখেন, পুরা শরীর বডি দেখা যায় এরকম ছবি। আবার অনেকে দেখা যাচ্ছে যে ঘোলা ঝাপসা এরকম ছবি দিয়ে রাখেন। ছবি দিবেন একটু হাসি মুখের, এবং দেখা যাচ্ছে যে আপনার কি বলে, হাফ ছবি টাইপের। এমন হলে ভালো হয় যে আপনি ওয়ার্ক স্টেশনে কাজ করতেছেন, আপনার সামনে একটা ল্যাপটপ আছে বা পাশে ডেস্ক আছে, এই টাইপের ছবি দিতে পারেন। আবার এই যে এরকম হাসি মুখের ছবি দিতে পারেন। আচ্ছা, আমরা এখানে একটু দেখি ও এক্সাম্পল পাই কিনা, যে কেমন ছবি দিতে পারেন। এই যে এই ছবিটা ঠিক আছে, এই টাইপের ছবি দিতে পারেন, এই ছবিটা সুন্দর আছে। এরকম ছবি অবশ্যই দিবেন না, 2-3 জনের ছবি দিবেন না, নিজের ছবি দিবেন। এই যে এই ছবিটা সুন্দর আছে, কোটটাই পরা, তবে এত প্রফেশনাল ছবি আসলে না দিলেও হবে। একটু আহ, আবার অনেকে আছেন প্রাইভেট কারের উপর বসে ছবি দেন, এরকম ছবি আসলে ফার্স্টের দিকে দেওয়ার দরকার নাই। যে ফার্স্টের দিকে এরকম ছবি, যে আপনি অনেক ইয়ে করে, মানে কি বলে, ট্রাভেল করতেছেন, ঘুরে বেড়াচ্ছেন, এরকম দিলে হয়তো ক্লায়েন্ট ভাবতে পারে যে এ তো আসলে ঘুরেই বেড়াবে, কাজ কখন করবে। তো এই ধরনের এই ছবিটা সুন্দর আছে, এরকম ছবি দিতে পারেন প্রোফাইলে। আর গিগের মধ্যেও নিজের ছবি ইউজ করতে পারেন, এগুলো ঠিক আছে। এই যে এই ভিডিওটা দেখেন, এরকম ভিডিও দিতে পারেন। তো এই টাইপের আর কি ছবি দেওয়ার চেষ্টা করবেন। এবং আহ, যেটা সার্ভিস অফার করবেন সেটা ক্লিয়ার অফার করবেন, যে আপনি কি অফার করতেছেন। সাপোজ আপনি ফেসবুক অ্যাড ক্রিয়েট করবেন, ফেসবুক অ্যাড অপটিমাইজ করবেন, ফেসবুক অ্যাড অ্যাড কি বলে, যে ম্যানেজ করবেন এরকম। বা আপনি একটা গিগ ক্রিয়েট করবেন, এরকম অনেক ব্রড একটা টাইটেল হেডলাইন দিবেন না যে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন। হ্যাঁ, এরকম এই ফাইবারের ক্ষেত্রে এরকম ইয়েগুলো আসলে উম, এরকম ব্রড দিলে সেটা কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, ফার্স্টের দিকে যেটা চিন্তা করতে হবে, যে আপনি একটু কম প্রাইসে হলেও একটা ছোট কাজ পাওয়ার চেষ্টা করবেন। যে আপনি অনেক সময় দেখা যাচ্ছে $5 দেখে আমরা কাজ করি না, আপনি $5 $10 একটা ছোট কাজ করার চেষ্টা করবেন, যখন একটা রিভিউ হবে তখন দেখবেন কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখানে আরেকটা বিষয় বলি। এখানে এখানে একটা জিনিস আছে দেখেন, এটা হার্ট চিহ্ন আর কি। এখানে হচ্ছে
সেভ টু লিস্ট, হ্যাঁ, এটার বলে ফেভারিট। মানে কতজন মানুষ তার এই গিগটাকে তার ফেভারিট লিস্টে অ্যাড করে রাখছে। এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় কাজ পাওয়ার জন্য। এখন এটা এটা কিন্তু ইয়ে করা যায়, ম্যানেজ করা যায়। সেটা কিভাবে? বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন যে গ্রুপ আছে ফাইবারের মার্কেটিং এর জন্য, সেখানে আপনারা এটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারেন। যে আপনার একটা অ্যাকাউন্ট আছে বা একটা গ্রুপে দেখা যাচ্ছে 50 জন আছে, প্রত্যেকে যদি প্রত্যেকের গিগ গুলোকে তার ফেভারিট লিস্টে অ্যাড করে, তাহলে কিন্তু এখানে 50 একটা গিগ 50টা ফেভারিট পাবে। এটা একটা অর্ডার পাওয়ার জন্য একটা, মানে ফাইবারের যে অ্যালগোরিদম আছে, যে জিনিসগুলোর কারণে গিগ র্যাঙ্ক করে বা অর্ডার আসে, তার মধ্যে এটা একটা জিনিস। আর তারপর আরেকটা জিনিস হচ্ছে রিভিউ। হ্যাঁ, ফার্স্টের দিকে রিভিউ পাওয়া আসলে কষ্ট, বা অর্ডার পাওয়া অনেক কষ্ট। সো এখানে অনেকে কি বলে, এখনকার সময় অনেকে ইয়ে করে, ম্যানিপুলেট করে, যেটা হচ্ছে যে এটার জন্য খুব কি বলে সতর্ক হওয়া লাগে। অনেকে কিন্তু ফাইবারের এই রিভিউ এক্সচেঞ্জ করে, লাইক আপনি একজনকে পে করতেছেন, সেই ব্যক্তি বা তার ক্লায়েন্ট আছে, তার থেকে রিভিউ নিয়ে দেয়, এরকমও করে। হ্যাঁ, এরকমও হয়। সো আপনি যদি অর্ডার পাওয়ার জন্য আপনার মেইন কিছু জিনিস আছে, যে একজন ক্লায়েন্ট এসে কিন্তু দেখবে যে এই ব্যক্তি আগে কোনো কাজ করছে কিনা, ফেভারিট বা রিভিউ আছে কিনা। হ্যাঁ, সো এটা ম্যানিপুলেট করা উচিত না। আপনারা যেটা করতে পারেন যে আপনি একজনের কাজ যারা পরিচিত আছে, যাদের লিগালি কাজ করে দিচ্ছেন, এরকম বড় ভাই আছে, বা আহ, যে কারোর কাছে যারা, বা ক্লায়েন্ট বা দেশি অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং করে, পরিচিত আছে, তাদের যদি কোনো কাজের দরকার হয়, তাকে বলতে পারেন যে ভাই আমি একটা কাজ করে দিব, বা আমি এই কাজটা করে দিব, আপনি যদি আমাকে ফাইবারে হায়ার করতেন তাহলে আমার জন্য সুবিধা হতো, আমি যেহেতু নতুন। আশা করি বুঝতে পারছেন। এটা নেগেটিভলি নেওয়ার দরকার নাই, এটা পজিটিভলি নিয়ে দেখবেন যে আপনারা রিভিউ ম্যানেজ করতে পারবেন। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস অর্ডার পাওয়ার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিভিউ, আর একটা হচ্ছে ফেভারিট। এই দুইটা জিনিস মাথায় রাখবেন। থার্ড একটা জিনিস অর্ডার পাওয়ার জন্য, সেটা হচ্ছে যে দেখেন অনলাইনে থাকা। তো এই ব্যক্তি দেখেন অনলাইনে আছে, হ্যাঁ। সো অনলাইনে থাকার জন্য আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে, সেটা ফোনেও হতে পারে, পিসিতেও হতে পারে, এখানে অ্যাক্টিভ থাকতে হবে। সো এখানে তিনটা ইম্পর্টেন্ট জিনিস বললাম অর্ডার পাওয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে ফেভারিট, একটা হচ্ছে রিভিউ, একটা হচ্ছে অনলাইনে থাকা। এগুলো হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। এটা অ্যাক্টিভ মানে অনলাইনে থাকা হচ্ছে লাইক আপনি ফেসবুকে যেমন অনলাইনে থাকেন, এরকম যে আপনি এই আবার আরেকটা জিনিস মাথায় রাখবেন, আহ, এই গুগল ক্রোম কিন্তু হচ্ছে আহ, আহ, ইয়া হচ্ছে কি বলে, পাওয়ার সেভিং মোড আনছে, বা অনেকগুলো ট্যাব খোলা থাকলে অনেক ট্যাব কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেয় বা স্লিপ করে দেয়। এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনো ট্যাব যেন স্লিপ হয়ে না থাকে, এই ট্যাবগুলো অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, যে এই ট্যাবে আপনার ফাইবার অ্যাকাউন্টটা আহ খোলা আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, কোথায় ছিলাম? অর্ডার পাওয়ার জন্য অবশ্যই এই তিনটা জিনিসে ফোকাস করেন, কিভাবে এগুলো ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, আর আরেকটা অপশন আছে, ফাইবারে যারা আছেন তারা ওইটা পাবেন, সেটা হচ্ছে গিগ প্রমোট করার অপশন আছে। গিগটা আপনি ফাইবার মার্কেট প্লেসের মধ্যেই অ্যাড দিতে পারেন। হ্যাঁ, অ্যাড দিলে তখন কি হবে, গিগটা উপরের দিকে থাকবে, তখন ক্লায়েন্ট এসে আপনাকে ফার্স্টের দিকে পেলে তখন আপনাকে নক দিবে বা হায়ার করার সম্ভাবনা বেড়ে যাবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এভারেজ রেসপন্স টাইম। অর্ডার পাওয়ার জন্য অবশ্যই ইনস্ট্যান্টলি, যত ফাস্ট সম্ভব কোনো ক্লায়েন্ট মেসেজ দিলে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ফোরামগুলোতে শেয়ার করা। এটা ডিরেক্টলি শেয়ার করলে আপনার অনেক সময় স্প্যামিং হয়ে যায়। আপনাদের যেমন যেটা করতে পারেন সেটা হচ্ছে উম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে পোস্ট করে, যে সে একটা সমস্যায় পড়ছে, বা সে একটা আহ, আমি যদি ওয়েব ডিজাইনের কথা বলি, বিভিন্ন ফোরামে দেখবেন যে তারা ডিসকাস করে যে সে একটা সেকশন তৈরি করতে পারতেছে না। হ্যাঁ, বা সে একটা থিমের একটা সেকশনের একটা কাজ করতে পারতেছে না। ওই সমস্ত জায়গায় যায় কি করবেন, আপনি তাকে একটা সলিউশন দিবেন।
আপনি ডিরেক্টলি তাকে গিগের ইউআরএল ধরাই দিয়ে বলবেন না যে ভাই এই যে এখানে ইয়ে আছে, অর্ডার করেন, আমি আপনার কাজটা করে দেবো, এরকম না। আপনি ভ্যালু অ্যাড করবেন, একটা গ্রুপে একটা ফোরামে মানুষ যখন সমস্যায় পড়বে তাদেরকে সাপোর্ট দিবেন, তাদের সলিউশন দিবেন। দেওয়ার পরে আপনি তাকে অফার করতে পারেন যে যদি তার আরো আরো কিছু ইয়া দরকার হয় তাহলে সে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, কারণ আপনি মার্কেট প্লেসে এই সার্ভিসটা দেন। সো এইভাবেও কিন্তু আপনি আহ, আপনার গিগ গুলোকে প্রমোট করতে পারেন ডিরেক্টলি প্রমোট করা থেকে। আবার বিভিন্ন মার্কেট প্লেসে দেখবেন ক্লায়েন্ট হচ্ছে আপনার মার্কেট প্লেস না, সরি, সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে ক্লায়েন্ট জবই পোস্ট করে যে আমার এই কাজটা লাগবে। এবং বাংলাদেশেও অনেক গ্রুপ পাবেন, ফেসবুকেও। আপনি তখন তাকে নক দিতে পারেন বা তাকে সবকিছু বলার পরে আপনি তাকে বলতে পারেন যে ফাইবারে হায়ার করার জন্য। সো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ফাইবার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আর বোরিং লাগলে বলতে পারেন চলে যাওয়ার আগে। না ভাই, সমস্যা নেই ভাই। হ্যালো। জি জি। হ্যাঁ, যে ফার্ম লিঙ্কটা দিছেন ওটা কিভাবে ফিল আপ করতে হবে তো বুঝতে পারছি না। এই যে এখানে আপনার ইমেল দিবেন, এখানে নাম দিবেন, এখানে ফোন নাম্বার দিবেন, আপনি কোন কোম্পানিতে জব বা পড়াশোনা করলে সেটার নাম দিবেন, আর যদি কিছু না করেন তাহলে আপনি একটা কিছু দিবেন লাইক এনএ। হ্যাঁ, তারপরে এখানে রেটিং দিছে যে এটা আপনি আহ, মানে এটাকে আপনি কতটুকু পছন্দ করতেছেন। যদি খুব বেশি পছন্দ করেন সেখানে সর্বোচ্চ হবে 10, আর যদি একেবারেই অপছন্দ করেন সেক্ষেত্রে হবে 1, আর যদি মাঝামাঝি হয় সেক্ষেত্রে 5। এইভাবে রেটিং করবেন পার্সেন্ট হিসাবে, যদি হয় যে এটা 100% এটা 1%। তারপর বলতেছে আপনি কি ফুল ক্লাসটা করছেন কিনা, যদি করেন তাহলে ইয়েস দিবেন, আর যদি আগে চলে যান তাহলে নো দিবেন। তারপর এখানে বলতেছে যে ইনস্ট্রাক্টর নলেজ কেমন, এটা আপনার কাছে আমার নলেজ সম্পর্কে এখানে আইডিয়া দিবেন যে মানে ফিডব্যাক দিবেন যে হ্যাঁ ওনার যদি খুব বেশি ভালো মনে হয় তাহলে এক্সিলেন্ট, আর যদি খারাপ মনে হয় এভারেজ। এটা একটা সার্ভে টাইপের, সবগুলো আহ, ঘর পূরণ করার পরে এটা সাবমিট করলে জমা হবে, তার আগে হবে না। আগামীকাল বিকেল 4টায় জি বাংলায়। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ সে ঠিক আছে, আমি ফাইলগুলো ওকে ওকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনতে পাচ্ছেন ভাই? আলহামদুলিল্লাহ। জি জি, শুনতে পাচ্ছি। ভাই আমার একটা কোশ্চেন ছিল, বলবো? জি জি জি, শিওর শিওর। ভাই কোশ্চেনটা হলো আমার ফাইবার একটা অ্যাকাউন্ট আছে, সেটা 1 বছর আগে করা। সেটা ছিল ওই প্রথম অবস্থায় করছিলাম আর কি, ওই ডাটা এন্ট্রি হুম হুম। রিলেটেড আর কি। তো ওখানে আমার কোনো কাজও পাওয়া হয় নাই, ট্রাই করছি মোটামুটি, কিন্তু আমি কোনো জব পাইনি। হ্যাঁ, তো ডাটা এন্ট্রির বিষয়ে যেটা বললাম যে এটার ওটা ডাটা কম্পিটিশন এন্ট্রি বেশি। মোটামুটি নেই বললেই চলে। আমি কম্পিটিশন বেশি, কাজ আছে কিন্তু বেশি মানে সবাই পারে আর কি এই টাইপের কাজ। রিপ্লেস হয়ে গেছে আর কি এই এআর হুম হুম। মাধ্যমে সম্ভবত, হয়তো এরকম। 100% হয় নাই, তবে অনেক কিছু, অনেক জিনিস আছে এর মাধ্যমে আপনার ইজিলি করা যায়। জি, হ্যাঁ, ভাই যেটা এখন অপশনটা ম্যানুয়ালি। হলো এই, এখন আমার ওই অ্যাকাউন্টেই থাকবে। তো আমি যদি অন্য একটা স্কিলে, ধরেন ভিডিও এডিটিং স্কিলে যদি আমি কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে ওই আমার কিভাবে আগাতে আচ্ছা হবে? আমি বলি ওই অ্যাকাউন্টে কি আপনার কোনো রিভিউ আছে বা কোনো কোনো কিছু এমন কিছু আছে যেটার কারণে ওটা রাখলে আপনার জন্য সুবিধা হবে? ভাই আমার কোনো রিভিউ নেই ভাই। তাহলে আমার মনে হয় আপনি ওটা ডিলিট করে দেন, দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেটা আপনার ভালো হবে। কারণ ওই অ্যাকাউন্ট যেহেতু 1 বছর ইনঅ্যাক্টিভ ছিল বা অ্যাক্টিভ ছিল না, হ্যাঁ ভাই আমি সেক্ষেত্রে। মাঝে মাঝেই মানে করতাম, লগ ইন করতাম, লগ ইন হুম, কন্টিনিউয়াস করতাম আর কি, প্রত্যেক মাসে মাসে এরকম। ইনঅ্যাক্টিভ হয়নি। তারপর আমার সাজেশন হচ্ছে আপনার দরকার নেই, ওটা ডিলিট করে দিয়ে আপনি নতুন করে অ্যাকাউন্ট করতে পারেন। ভাই এখন সেটাই আমার অ্যাকাউন্ট মনে যদি হয়। আমি নতুন করে করি, এখান থেকে একটা এক্সাম দিতে হয়, অনেক ঝামেলা মোটামুটি। কিসের এক্সাম মানে? স্কিল টেস্টে ফার্স্টে যেটা দেয় এটা হ্যাঁ, লাস্টের 10টা দিকে কোশ্চেন দেয়, ওটা তো অনেকগুলো আপনি কোশ্চেন। আহ 10টাই তো দিত, বেশি দেয় কিনা আমি জানি না। ওটা খুবই সিম্পল, আপনি একটু স্টাডি করে নিলে পাবেন, অনেক ভিডিও পাবেন আপনি ইউটিউবে, যেটা হচ্ছে আপনি পরীক্ষা দেওয়ার আগে একটু দেখে নিলে পাবেন। দেখে আচ্ছা নিন। আচ্ছা। জি ওটা 40টা দেয় না? আচ্ছা, আগে 10টা ছিল।
যাই হোক, এগুলো কোনো বিষয় না। আপনি এটার অনেক অপশন আছে, আপনি ইজিলি ওইগুলো ইয়ে করতে পারবেন। জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ আর ভাই। ফ্রেশ অ্যাকাউন্ট হলে সেটা কাজ পেতে সুবিধা হয় আমার আমার মতে আর কি, হ্যালো। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টের থেকে। জি, জি ভাই, বলেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সালাম। আসসালাম। হ্যালো জি জি ভাই, বলছি আমারও একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, মেবি 1 ইয়ার্স হয়ে গেছে, বুঝছেন? জি। তো এখন তো মানে কাজ পানি তো কবে কি অ্যাকাউন্টটাই বুঝি নাই লাস্টের যেটা বলেন, আবার একটু বলেন। বলছি আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, বুঝছেন? এখন ওটা জি। মেবি 1 ইয়ার্স হয়ে গেছে। তো এখন হুম তো হুম। মানে কাজ আসি নাই, তো এখন কি করণীয় ওই অ্যাকাউন্টটাই? আপনার এখন ওইটা যে রিলেটেড ইয়ে ছিল, আপনি গিগ বানাইছিলেন 7টা গিগ বানানো যায়, বা যতগুলো গিগ বানানো যায়। গিগ আপনার প্রথম দিকে 4টে বেশি করা যাচ্ছে না। আচ্ছা, এখন 4টা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, 4টাই করছিলেন। জি, 4টে করছি। আচ্ছা, আমি বলি, আমরা যতটুকু ডিসকাস করলাম, আরো ডিটেলস আমি আমি আপনাদের একটা রিসোর্স দিয়ে দেবো। হ্যাঁ, রিসোর্স দিয়ে দিব, যেটা হচ্ছে যারা হচ্ছে একেবারে প্রাইমারি লেভেলে আছেন তাদের জন্য কিভাবে হচ্ছে গিগ ক্রিয়েট করবেন বা সব আছে। হ্যাঁ, ওইটা দেখে দেখে করতে পারেন, এটা হচ্ছে একটা বিষয়। জি, আর কিছু দিবেন, হেঁটে কাইন্ডলি করে একটু বলতেন। আচ্ছা, এখানে আমি দিয়েছি, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ফাইবার মার্কেট প্লেস ছাড়াও আরো কিন্তু মার্কেট প্লেস আছে। হ্যাঁ, জি এখানে দেখেন রিসোর্স আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। পিডিএফ ইবুক আছে, যেটা আমি লিখছিলাম মেইনলি। এটা হচ্ছে এসের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের একটা হচ্ছে, এটা কি বলে, ওনাদের একটা কোর্সের জন্য। এবং এই কারিকুলামে এখন বাংলাদেশে অনেক জায়গায় ট্রেনিং হচ্ছে, এই ফ্রিল্যান্স মার্কেট প্লেসের এখানে আছে। হ্যাঁ, সো জি যারা ডিজাইন নিয়ে কাজ করতেছেন বা যারা যেটা নিয়ে কাজ করতেছেন, অল্টারনেটিভ মার্কেট প্লেস আছে, সেগুলোতে চেষ্টা করেন। ফাইবারে অ্যাক্টিভ থাকেন। হ্যাঁ, লোকাল ক্লায়েন্টের কাজ কিছু করেন। ভাইয়া, লিঙ্ক গুলো একটু চ্যাটে শেয়ার করে দিন প্লিজ। হ্যাঁ, একটা দিছি। আপনারা এখান থেকে রিসোর্স ডাউনলোড করে নিতে পারেন। এখানে আরো ডিটেলস আছে। হ্যাঁ, বিডিং গিগ বা এগুলো নিয়ে, এগুলো দেখতে পারেন। আর ফাইবারে যেটা বললাম, যে আপনার ফার্স্টে বুঝতে হবে যে আপনি কেন কাজ পাচ্ছেন না, আপনার কি নাই, আপনার কম্পিটিটরের কি আছে, আপনার কি নাই। হ্যাঁ, যে আপনার সাপোজ আপনার একটাও রিভিউ নাই, তাহলে রিভিউ কিভাবে নেওয়া যায় বা কিভাবে ম্যানেজ করতে পারবেন, সেটার জন্য চেষ্টা করেন। আপনার গিগটা আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। আপনার বিভিন্ন ইয়ে আছে, কি বলে এটা, ফোরাম আছে, যেখানে মানুষ সমস্যায় পড়ে এবং সেখানে তারা সেই সমস্যাগুলো নিয়ে লিখে, তাদেরকে ইয়ে করেন। তাদেরকে আপনি হচ্ছে না ভাই, এটা তো মার্ন তো সম্ভবত হচ্ছে ওয়েব ডেভেলপারের কাজ। আমি মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। এনআইডি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে, তারই পিক দিতে হবে, সেটা দেওয়াই উচিত। যদি এনআইডি তার দিবেন, পিকচারটা তারই দিবেন। আচ্ছা আচ্ছা। আহ, এখন যেটা হচ্ছে করবেন, যে আপনার কম্পিটিটর যারা কাজ পাচ্ছে, আপনি পাচ্ছেন না, কোনটার অভাবে আপনি কাজ পাচ্ছেন না, সেটা একটু দেখবেন। হ্যাঁ, যে আপনার ফেভারিট আছে কিনা। হ্যাঁ, আপনার হচ্ছে যে রিভিউ নাই, তাহলে রিভিউ কিভাবে ম্যানেজ করা যায়, আপনি অনলাইনে থাকেন কিনা, অ্যাক্টিভ থাকেন কিনা, হ্যালো ক্লায়েন্টের বা যে কেউ মেসেজ দিলে রিপ্লাই দেন কিনা, আপনার হ্যালো কন্টেন্ট ঠিক আছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি আমার কয়েকটা ক্লায়েন্টের নক পাইছিলাম, তো তারা চ্যাট করতে করতে হঠাৎ হারিয়ে যায়। এখন সেখানে আমার কোনো খামতি আছে কিনা সেটা তো বুঝতে পারছি না, বুঝছেন? হ্যাঁ, এইখানে একটা বিষয়, একটা হচ্ছে যে ক্লায়েন্ট আসলে তাকে ধরে রাখা যায় কিভাবে, এটাও কিন্তু একটা বিষয়। হ্যাঁ, জি জি একটা জি ক্লায়েন্ট লগ দিলে তাকে কিভাবে ধরে রাখা যায়, তার সাথে কিভাবে আপনি কমিউনিকেশন করবেন, কি কথা বললে সে আপনার কথায় কনভিন্স হবে। হ্যাঁ, আপনি ক্লায়েন্ট অ্যাপ্রোচ কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। বুঝতে পারছেন আমার কথা? তো ভাইয়া এই হ্যালো। জিনিসগুলো হ্যাঁ, বলেন। ভাইয়া যদি হচ্ছে আপনি বলছেন যে অনলাইন থাকার জন্য কি হচ্ছে অ্যাক্টিভ থাকার জন্য ফাইবারে, তো হ্যাঁ, এখন হচ্ছে আমি যদি ক্রোম ব্রাউজার থেকে আমি এটাতে লগ ইন করে হচ্ছে আমি যদি মিনিমাইজ করে রাখি, তাহলে কি আমাকে অনলাইন দেখাবে? ক্রোমের যেটা বলতেছিলাম, একটা অপশন চলে আসছে আপনার মেমোরি সেভিং এর জন্য, সেটা আপনারা জানেন কিনা, মানে অনেকেরই জানার কথা।
সেটা হচ্ছে যে এই ট্যাবগুলো স্লিপ মোড বা ইনঅ্যাক্টিভ মোডে রাখে। এটা কি দেখছেন কখনো? এটা অফ করে নেবেন। এটাকে সেটিংস অফ করতে হবে? ভাই হ্যাঁ, একটু একটু এটা কাইন্ডলি একটু দেখিয়ে দিতেন, ওটা কোনটা তো বুঝতে পারছি না কিসের কথা বলছেন। আচ্ছা, এটা এখন দাঁড়ান, আমার এখানে শো করবে কিনা আমি জানি না। এটা তো গেস্ট মোডে আছি। এটা সেটিং থেকে আপনার একটা অপশন আছে যে ট্যাবগুলো আপনার হচ্ছে যেন মেমোরি কম খায়, এই জন্য হচ্ছে আপনার ইয়া থাকে, কি বলে এটা, স্লিপ মোডে থাকে বা ইনঅ্যাক্টিভ থাকে। আচ্ছা, এটা আপনারা একটু সার্চ দিলে পাবেন। এটা এনার্জি সেভিং মোড বা এরকম একটা অপশন দেখায়। এই যে 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 পাইছি। সেটা হচ্ছে আপনার সেটিং এ যাবেন আপনারা। সেটিং এ গেলে দেখেন এখানে একটা অপশন আছে পারফরমেন্স। হ্যাঁ, এই যে এখান থেকে আপনার এই ট্যাব গুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে, বেশি ট্যাব খোলা হলে অনেক সময়। তারপর এখানে যদি আপনি মেমোরি সেভার মোডে রাখেন তাহলে আপনার ট্যাব গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এগুলো ম্যাক্সিমাম দিয়ে রাখতে পারেন। মেমোরি সরি, এটা অফ করে রাখতে পারেন। মেমোরি সেভার মানে এই ক্রোমে আপনার হচ্ছে র্যাম র্যাম ইউজ করবে না, বা এই যে এনার্জি সেভিং মোড এগুলো দিয়ে রাখলে আপনার কিন্তু ওইটা আপনার হচ্ছে ট্যাব গুলো স্লিপ মোডে চলে যাবে। এই জিনিসগুলো দেখতে পারেন আর ভাই পারফরমেন্সের ফাইবার মধ্যে। ফাইবার নিয়ে একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি প্লিজ। সেটা হচ্ছে মানে ফাইবারে হচ্ছে মানে গ্রাফিক ডিজাইনের চাহিদা আসলে বর্তমানে কেমন? এটা তো আপনি নিজেই দেখতে পারবেন। এটা আপনারা নিজেই দেখতে পারবেন। আপনি এখানে না না, যান ওই গ্রাফিক যেমন ডিজাইনে, বললেন, আপনি যেমনটা আপনি বললেন যেটা যে নিয়ে কাজ করেন। আচ্ছা, এআই এর বিষয় তাই না? না 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 না, এআই যেমনটা এর বললেন যে কারণে, ডাটা এন্ট্রির কথা বললেন, যে এটা খুব এখন হ্যাঁ একেবারে ওইটাই পাওয়া যে যায় না। মিড জার্নি বা অনেক কিছু চলে আসছে, যেটার কারণে হচ্ছে যে গ্রাফিক্সের ডিমান্ড কমছে কিনা সেটা বলতেছেন। হ্যাঁ, সেটা একটা এ- বিষয়। মানে একটা বিষয় হচ্ছে কি, আপনি একটু আগে বললেন যে ডাটা এন্ট্রির মধ্যে কিছু না কাজ না আছে না, যে ডাটা। ডাটা এন্ট্রির মতো এতটা কমে নাই, তবে গ্রাফিক্সের ডিজাইনের যারা কাজ করে, আমার পরিচিত যারা আছে, এখনো অনেক ভালো ডিমান্ড আছে গ্রাফিক্স ডিজাইনের, অবশ্যই ডিমান্ড আছে। বা আপনি যে সেক্টরে কাজ করেন আপনি একটু এখানে যাই গিগ দেখলে কিন্তু বুঝতে পারবেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ, যেমন দেখেন বলছি এনার এখন 5টা অর্ডার আছে। হ্যাঁ, হ্যালো ভাইয়া, হ্যালো, এটা দেখেন 103টা অর্ডার। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। বলছি ভাইয়া আপনার আমার যে ব্রাউজারটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন থাকবে সেইটা হ্যাঁ, লগ ইন করার পরে তার সামনে যদি অন্য কোনো ব্রাউজার মানে ওপেন করি, তো সেক্ষেত্রে কি অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে নাকি? আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে বলি। এই যে এখানে মনে করেন ফাইবার ওপেন আছে, এটা মিনিমাইজ করে আমি অন্য কাজ করতেছি। হ্যাঁ, জি জি জি, আমি ওইটার কথা এক বলছি। এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য অন্যদিকে চলে গেলাম, এটা কিন্তু তখন হয়ে যাবে, অ্যাক্টিভ দেখাবে না। মাঝে মাঝে এসে এটা একটু রিলোড দিবেন, তাহলে আপনাকে অ্যাক্টিভ দেখাবে। বা যদি অটো ক্লিকার ইউজ করে তো সেক্ষেত্রে অটো প্রবলেম হবে? অটো ক্লিক আর না, অটো রিফ্রেশ যেটা, এটা ইউজ করতে ফাইবার নিষেধ করে আর কি। না করাই ভালো, কারণ এটা ওরা বুঝতে পারে, কারণ এটাতে একটা নির্দিষ্ট সময় পর পর রিলোড হয় তো। এটা ওরা বুঝতে পারে যে আপনি অটো রিফ্রেশ যদি দেন 30 সেকেন্ড পর পর বা 60 সেকেন্ড পর পর এরকম হয়, তাহলে কিন্তু না মার্কেট ভাই, প্লেসে ওরা বুঝতে এখন পারবে। তো অনেক মানে বিভিন্ন সিস্টেম বেড়ে গেছে যে আপনার নির্দিষ্ট টাইম পর পর না, যে কোনোটা 3 মিনিট র্যান্ডমলি। পর কি 5 মিনিট পর এরকম ভিন্ন ভিন্ন টাইমে রিফ্রেশ হচ্ছে, বুঝছেন? এটা ফাইবার মানে এটা করলে সমস্যা নাই, কিন্তু আপনি যেটা করবেন যে আপনাকে পিসি তে যতক্ষণ থাকবেন ততক্ষণের জন্য করতে পারেন, না হলে ক্লায়েন্ট যদি মেসেজ দেয় আপনি কিন্তু রিপ্লাই দিতে পারবেন না। জি জি, বুঝতে পারছি। স্যার আমি একটা কোশ্চেন হুম, করবো। জি শিওর। স্যার আমি আমার একটা অ্যাকাউন্ট খুলছি ফাইবারে গত পরশু, ফেসবুক হুম হুম, অ্যাডভার্টাইজমেন্ট। আর আমার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের কাজ আমার জানা আছে। স্যার আমি হ্যাঁ, গতকালকে একটা গিগ পোস্ট করছি, এটা ড্রপসে আছে বুঝছেন স্যার। তো এটা কি হুম। মানে মার্কেটে আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো? ড্রপস থাকলে মার্কেট প্লেস থাকে? টক্স বুঝি না, একটু বলবেন কোথার কথা বলতেছেন? ড্রপস, ড্রপসে স্যার। ড্রাফট। জি স্যার। না, ড্রাফট থাকলে তো ওটা তো মার্কেট প্লেসে হলো না। আপনাকে পাবলিশ থাকতে হবে, লাইভ থাকতে হবে। পাবলিশ থাকলে সেটা মার্কেট প্লেসে থাকবে। ড্রাফটে থাকলে সেটা তো আপনার ড্রাফট যেমন হচ্ছে কি, ড্রাফট হচ্ছে আমরা কোনো কিছু যখন মেসেজে রাখি। জি জি, আবার বলুন। আমি তো পাবলিশ করছি স্যার, কিন্তু কিভাবে বুঝবো স্যার পাবলিশ হয়েছে কিনা?
গিগ আপনাকে দেখাবে, পাবলিশ হলে ওটা স্ট্যাটাস পাবলিশ দেখাবে, যেটা আপনার ড্রাফটে থাকবে সেটা ড্রাফটের মধ্যে দেখাবে, রিভিউ থাকলে রিভিউতে দেখাবে, ওটা অপশন দেখাবে কোথায় আছে। আর আরেকটা ইজি ইজি ব্যাপার আছে, আপনার গিগটা আপনি প্রিভিউ করলে এটার একটা ইউআরএল আসবে না, গিগের যে ইউআরএল, এটা আপনি কপি করে এখানে আপনি দেখা যাচ্ছে গেস্ট মোডে যায় চেক করবেন, বা অন্য একটা ব্রাউজারে চেক করবেন যেখানে আপনার লগ ইন নাই, তাহলে দেখা যাচ্ছে যদি ওইটা আপনি দেখতে পারেন তাহলে এটা হচ্ছে পাবলিশ। আচ্ছা, বুঝতে ওই পারছেন থেকে আমার আমি কথা? কিভাবে পাবলিশ করতে করে অপশন আছে ক্রিয়েট করে আপনার স্যার, গিগ কয়েকবার আমি পাবলিশ বাট হচ্ছে না। পাবলিশ না হলে আপনাকে মেইল দিবে, কেন হচ্ছে না? টাইটেলের সমস্যা আছে, বা ভিতরে এমন কোনো কথা লিখছেন যেটা মার্কেট প্লেসের টার্মস এর সাথে যায় না, বা আপনি যে ছবি দিচ্ছেন সেটার মধ্যে কোনো কোম্পানির লোগো দিচ্ছেন, ফেসবুকের লোগো দিচ্ছেন, এরকম কোনো ইস্যু আছে যেটা আপনাকে মেইল দিয়ে ওরা বলে দিবে যে এই কারণে আপনার গিগটা পাবলিশ হয়নি। মেইলটা চেক করবেন, আশা করি আপনি ওটা বুঝতে পারবেন। পাবলিশ হয়েছে, মেল দিছে পাবলিশ হয়েছে, যদি কনগ্রাচুলেশন জানাইছি। পাবলিশ হয় তাহলে আপনি প্রিভিউতে গেলে আপনার মেইল এই ইসের একটা ইউআরএল পাবেন এরকম। এই ইউআরএলটা আপনি গেস্ট মোডে যেয়ে চেক করবেন, বা হচ্ছে যে আপনি একটা ইনকগনিটো মোডে যেয়ে চেক করবেন, তখন যদি এটা দেখতে পারেন তাহলে এটা পাবলিশ হয়েছে। ফোন থেকে? ফোন থেকে, অ্যাপ থেকে? না, হ্যাঁ, ফোন থেকে মানে গুগল থেকে একটা স্ক্রিনশট শেয়ার করতাম আমার ওই গিগের। গুগল থেকে স্ক্রিনশট নিছেন? হ্যাঁ, নিয়ে আপনাকে শেয়ার করবো কেন স্যার, একটু দেখুন স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা শেয়ার করতে পারেন। আচ্ছা, আমরা আপওয়ার্কে নিয়ে একটু কথা বলি নাকি? হ্যালো ভাইয়া। হ্যাঁ, আমার জি, একটা কোশ্চেন ছিল। সেটা জি। হচ্ছে হ্যাঁ অনেক সময় আমরা হচ্ছে মানে আপনি তো বলছিলেন অ্যাক্টিভ থাকতে হবে, সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় আমরা মনে করেন ঘরে একটা প্রোগ্রাম হচ্ছে কিংবা একটু 2 দিনের জন্য হচ্ছে বাইরে গেলাম, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে আমি তো অ্যাক্টিভ থাকতে পারতেছি না, সেক্ষেত্রে 2-1 দিন পর অ্যাক্টিভ থাকলে কি এটা আমার হচ্ছে কাজের ক্ষেত্রে কি কোনো হচ্ছে এফেক্ট ফেলবে কিনা? অ্যাক্টিভ থাকা এক জিনিস, আর হচ্ছে অনলাইনে থাকা আরেক জিনিস। হ্যাঁ, অ্যাকাউন্টে একটা অপশন থাকে ভ্যাকেশন মোড, ওইটা কখনোই আপনারা অন করবেন না, সে আপনি বাইরে থাকেন আর যেখানে থাকেন। আর বাইরে গেলে যেটা হচ্ছে করবেন, আপনি মোবাইলে তো অ্যাক্টিভ থাকবেন, বা মোবাইলে চেক করবেন, বা ক্লায়েন্ট মেসেজ দিলে অবশ্যই রিপ্লাই দিবেন। যদি ক্লায়েন্ট আপনাকে হায়ার করে আপনি তাকে বলবেন যে তাকে কাইন্ডলি একটু টাইম বাড়াই দিতে, বা 1 দিন টাইম বাড়াই দিতে, 2 দিন টাইম বাড়াই দিতে। হ্যালো ভাইয়া। জি। ভাইয়া বলছিলাম, আপনি যে এআই ভয়েসের কথা বলছেন, ও ক্ষেত্রে কি আমাদের ভিডিও বানানোর সময় কোনো ফেস ফেস ইউজ করার দরকার পড়বে, নাকি ভয়েসটা দিয়ে করলে হবে? এআই এআই অনেক ধরনের সফটওয়্যার আছে যেটা দিয়ে আপনি হচ্ছে যে ইয়ে করতে পারবেন, ভিডিও টেক্সট থেকে ভিডিও বানাতে পারবেন, বা আপনার ডিরেক্ট সেলাই বিভিন্ন ইমেজ থেকে ভিডিও বানাতে পারবেন। ফেস আচ্ছা, ইউজ আমরা করার দরকার নেই? আম- এটা বলছি। আমরা জাস্ট 50% শেষ করছি, আমাদের আরো মেইন যে ইয়ে আছে আপওয়ার্ক নিয়ে আমরা কথা বলবো। স্যার আমি দুইটা তারপর স্ক্রিনশট কোশ্চেন নিতে পারি। দেখুন স্যার, কাইন্ডলি প্লিজ। জি জি, শিওর। আচ্ছা, আপনার গিগ তো অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ তো দেখাচ্ছে। না না, এটা ড্রাফটে আছে, এই যে ড্রাফটে আছে। আপনার গিগ যেটা অ্যাক্টিভ হবে সেটা এখানে অ্যাক্টিভ গিগে চলে আসবে, এবং এটা ড্রাফটে কেন আছে সেটা আপনি দেখাচ্ছে আপনাকে মেইল দিয়ে জানাই দেওয়ার কথা। এই যে আপনাকে আমি যেটা বলতেছিলাম যে আপনাকে যেটা আমি সন্দেহ করে বলতেছিলাম যে কোনো লোগো ইউজ করছেন কিনা, দেখেন ইমেজের মধ্যে আপনি ফাইবার আর হচ্ছে ইনস্টাগ্রামের লোগো, সরি, ফেসবুক আর ইনস্টাগ্রামের লোগো ইউজ করছেন, এটা ফাইবার এলাও করে না। এটার কারণে সম্ভবত স্যার আপনার আমি গিগটা পাবলিশ হয়নি। জি জি, ওই জন্য আমি দিয়েছি স্যার। বুঝি নাই, আবার বলেন, আপনার কথা কেটে কেটে আসতেছে। এটাই মানে দেখছিলাম যে ওই যে মানে মার্কেট প্লেসে আমি চেক করছিলাম, ওইদিকে দেখছি ওরা অনেকেই দিচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামের লোগো, তার জন্য দিয়েছিলাম। আচ্ছা, ওইটা আপনি চেঞ্জ করে একটা ইমেজ দিয়ে দেখেন, আশা করি এটা পাবলিশ হবে। আচ্ছা, আমরা Thank you. নেক্সট পার্টে চলে যাই, তারপর আবার কোশ্চেন নিই। হ্যাঁ, নাহলে অনেক কিছু মিস করতে পারেন। আচ্ছা, আপওয়ার্কটা হচ্ছে ফাইবারের মতো না, এটা হচ্ছে আপনার একটা মার্কেট প্লেস যেখানে বিট করতে হয়। ফাইবারে হচ্ছে গিগ সার্ভিস ক্রিয়েট করে রাখে, যেখানে ক্লায়েন্ট আসবে, এসে খুঁজবে, খোঁজার পরে সেখান থেকে মেসেজ দিবে বা অর্ডার দিবে। আর আপওয়ার্ক পুরোটাই উল্টো, এখানে আপনাকে যেটা করতে হবে, ক্লায়েন্ট জব পোস্ট করবে, তার কি দরকার এটার উপরে সে একটা জব পোস্ট করবে, ডেসক্রিপশন লিখে দিবে, আপনি সেখানে বিট করবেন। বিট করাটা হচ্ছে লাইক আপনার একটা জবে অ্যাপ্লাই করা। আর মেবি এটা এই লিঙ্কডইনের মতো না স্যার?
হ্যাঁ, 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 রাইট, রাইট, রাইট। লিঙ্কডইনে যেভাবে জবে অ্যাপ্লাই করতে হয় এরকমই, বা নর্মালি যারা আপনারা ইসে কাজ করছে, বিডি জবসে কখনো যদি অ্যাপ্লাই করে থাকেন, সেম আপনার ক্লায়েন্ট ডিটেলস লিখে দেবে, আপনি এখানে অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে আপওয়ার্কের সিস্টেম। আপওয়ার্কটা ফাইবার থেকে অনেক ভালো। কেন ভালো? কারণ আপওয়ার্কে ভালো জব পাওয়া যায়, হাইলি পেমেন্ট করে এরকম জব পাওয়া যায়, লং টার্ম জব পাওয়া যায়, ফুল টাইম জব পাওয়া যায়। বুঝতে পারছেন আমার কথা? জি এবং স্যার। আপনারা যদি আপওয়ার্কে যদি বাইরের ইউএস এর ক্লায়েন্টের যদি একটা ফুল টাইম জব পান, সেটা যদি সর্বনিম্ন পেমেন্ট করে, তাও বাংলাদেশের একটা জবের থেকে 3 গুণ 4 গুণ বেশি হবে নিঃসন্দেহে। সো এই কারণে আপওয়ার্ক প্ল্যাটফর্মটা অনেক জনপ্রিয় এবং অনেক ভালো। আর এইটাতে যেটা হয়, এখন একটু সিস্টেম চেঞ্জ করছে। এখানে জবে অ্যাপ্লাই করতে হলে কানেক্টস কিনতে হয়, কানেক্টস কিনে সেখানে জবে অ্যাপ্লাই করতে হয়। একটা জবে অ্যাপ্লাই করতে মিনিমাম দেখা যাচ্ছে 8-10 কানেক্ট লাগে এবং সর্বোচ্চ 20 কানেক্ট পর্যন্ত লাগে। জবের ডিউরেশন, জবের হচ্ছে যে প্রজেক্টের যে বাজেট, এগুলোর উপর নির্ভর করে আপনার কানেক্টস কম বেশি লাগে। সো এইটাতে অ্যাপ্লাই করতে হয় আর কি। এবং কানেক্ট আপওয়ার্কটা কিনতে কত খুবই টাকা লাগে খুবই স্যার? জনপ্রিয়। আচ্ছা, কানেক্টের হিসাবে আমরা আসতেছি, শেষের দিকে আছে। তারপরে বলি 10টা কানেক্ট কিনতে লাগে হচ্ছে $1.5। আচ্ছা, এখন আমাদের মেইন যে বিষয় ছিল, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে। আপওয়ার্কেও আরেকটা গিগের মতো একটা সিস্টেম আছে। এটা হচ্ছে যে ফিক্সড প্রজেক্ট। হ্যাঁ, গিগের মতোই ফাইবারে যেটা হচ্ছে গিগ, ওরকমই এটাকে বলে ফিক্সড প্রজেক্ট। এখানে আপনি গিগের মতো ক্রিয়েট করতে পারবেন। আর আপওয়ার্কের মতো ফাইবারের একটা সিস্টেম আছে, ওটা হয়তো আমি মিস করছি। সেটা হচ্ছে যে ব্রিফস বলে। ক্লায়েন্ট যখন জব পোস্ট করে তখন হচ্ছে আপনার ইয়ে আসবে, আপনার একটা নোটিফিকেশন আসবে, আপনার ইয়ের সাথে মিললে, আপনার স্কিলের সাথে মিললে একটা নোটিফিকেশন আসবে। আহ, ওই নোটিফিকেশন আসার পরে আপনি আবার জবে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, লাইক বিট করা। সো আপওয়ার্কেরও গিগের মতো সার্ভিস আছে, ফাইবারেরও বিডের মতো সিস্টেম আছে, কিন্তু ফোকাস হচ্ছে ফাইবারের হচ্ছে গিগ ফোকাসড, আর আপওয়ার্ক হচ্ছে আপনার বিট ফোকাস। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আচ্ছা, উম, ঠিক আছে। এখন আপনি যে একটা প্রপোজাল দিবেন, প্রপোজাল বা বিড করবেন, হ্যাঁ, এই বিড করতে কিন্তু এখন টাকা লাগে। সো অবশ্যই আমরা বিড করার আগে যেটা দেখব, বিট করার আগে অবশ্যই একটা সব জবে তো আমরা বিট করতে পারবো না, কারণ আমাদেরকে জবে বিট করার জন্য পে করতে হচ্ছে, রাইট? জি ভাইয়া, জি। সো এই জবটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আমার সাথে যায় কিনা, এবং অনেক কিছু দেখার আছে। তার মধ্যে আমি যেটা বলি, আপনি যখন বিট করবেন, বিট করার আগে যেটা দেখবেন যে ক্লায়েন্ট জবটা কখন পোস্ট করছে। দেখেন এখানে একটা এক্সাম্পল আমি স্ক্রিনশট নিচ্ছি, এখানে 3 মিনিট আগে জব পোস্ট করছে। সো জব পোস্ট করার সাথে সাথে যত তাড়াতাড়ি আপনি বিট করবেন, তত হায়ার হওয়ার চান্স বেশি। নোট নিতে পারেন যারা আপওয়ার্কে কাজ করেন বা করতে ইচ্ছা আছে। মানে এটা যদি 1 মিনিটের মধ্যে করেন সেটা আরো ভালো। যত তাড়াতাড়ি সম্ভব আপনি কি করবেন। আচ্ছা, এগুলো অ্যান্সার একটু পরে দিই, এটা শেষ করি। আহ, যেটা দেখবেন যে কখন জব পোস্ট করছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি জব পোস্ট করার সাথে সাথে অ্যাপ্লাই করবেন, তাহলে হায়ার হওয়ার সম্ভাবনা বাড়বে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখেন, জবের টাইটেল দেখে আপনি দেখবেন যে এটা আপনার সাথে যায় কিনা। হ্যাঁ, এই জবটা কিন্তু আমার জন্য বা একজন এসইও নিয়ে যারা কাজ করে তাদের জন্য অনেক ভালো একটা জব। বলতেছে ফুল টাইম জুনিয়র আর এক্সপিরিয়েন্স এসইও প্রজেক্ট ম্যানেজার ফর এসইও এজেন্সি। যদি আপনি কোনো এজেন্সির সাথে কাজ করতে পারেন, আপনার দেখা যাচ্ছে লাইফ টাইমের কাজের অভাব হবে না, কারণ একটা এজেন্সির অনেক কাজ থাকে। তো এজেন্সি যদি আপনাকে হায়ার করে, আপনি কিন্তু মানে আপনার আর দেখা যাচ্ছে যদি আপনি 2টা এজেন্সি ক্লায়েন্ট পান, আপনার লাইফ টাইমে দেখা যাচ্ছে আর এই বিট করা বা জব খোঁজার টেনশন করা লাগবে না, এরকম হয়। আচ্ছা, তারপর একটা বিষয় হচ্ছে, এখানে দেখেন আওয়ারলি রেট। এখানে আওয়ারলি রেট বলতেছে 5 থেকে 12, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অনেক। আর মার্কেট প্লেসের মিনিমাম আওয়ারলি রেট হচ্ছে 3, মানে আপনি 3-এর নিচে বিট করতে পারবেন না। এখন এখানে ক্লায়েন্টের বাজেট দিয়েছে 5 থেকে 12,
এখানে আপনি কততে বিট করবেন সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যে আপনি যদি একেবারেই নতুন হন তাহলে 5-এ করবেন, 5-এর নিচে কখনোই করবেন না, কারণ ক্লায়েন্টের বাজেটই 5 থেকে শুরু। আপনি $5 আওয়ারলি রেটে একটা বিট করলেন, বা আপনার যদি মোটামুটি মার্কেট প্লেসে কয়েকটা কাজ থাকে, কয়েকটা রিভিউ থাকে, আপনি এখানে $7 করতে পারেন বা $8 করতে পারেন। অবশ্যই আপনার জন্য $12 করা উচিত হবে না, বা $10 করে দেওয়ার কোনো দরকার নাই। $5 কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে 1 ঘন্টায় অনেক। সো এটা দেখবেন। এরপর দেখবেন যে ক্লায়েন্ট যে পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, মানে ক্লায়েন্ট যে এখানে কাজ করতেছে সে যে কার্ড দিয়ে পেমেন্ট করে সেটা এখানে অ্যাড করা আছে কিনা এবং ভেরিফাই করা আছে কিনা। এবার দেখবেন যে ক্লায়েন্টের যে মানুষ ফিডব্যাক দিছে এটা কত স্টার, এখানে দেখেন 5 স্টার। এই ক্লায়েন্টটা তার লাইফ টাইমে আপওয়ার্ক প্ল্যাটফর্মে দেখেন 90K স্পেন্ড করছে, মানে $90,000 স্পেন্ড করছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে কান্ট্রি, হ্যাঁ কান্ট্রিটা ইন্ডিয়ানদের অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ইন্ডিয়ান, পাকিস্তান বা এশিয়ানদের অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন সবসময় ইউএস এর, ইউকের, অস্ট্রেলিয়া, কানাডা, টপ টায়ার যে কান্ট্রিগুলো আছে বা ইউরোপের খুব একটা বেশি পাওয়া যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউএস এর কাজই পাই, ইউএস এর, ইউকের, কানাডার পাই, অস্ট্রেলিয়া একটু কম। এই মেইনলি এই 4টা দেশের আমরা কাজ পাই। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে অন্য দেশেরও অনেক ভালো পেমেন্ট আছে। এটার কারণ কি দেখেন, এটা হচ্ছে ইস্টোনিয়া, আমি জানি না কোন দেশ। এটা এত স্পেন্ড করার কারণ হচ্ছে এরা এজেন্সি, এরা দেখা যাচ্ছে ইউএস এর থেকে কাজ নেয়, এরপরে অন্যদের দিয়ে করায়, যার কারণে এটা স্পেন্ড অনেক ভালো। তারপর একটা আছে প্রপোজাল, মানে কতজন মানুষ বিট করছে, less than 5। সো বিট করার জন্য এই জবটা কিন্তু পারফেক্ট যারা এসইও নিয়ে কাজ করে, আমার কাছে মনে হয়েছে। যে এখানে রিসেন্ট এই জবটা পোস্ট হয়েছে, এখানে আওয়ারলি রেট 5 থেকে 12, অনেক ভালো একটা রেট। এখানে দেখেন যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড এবং ক্লায়েন্ট 90K, মানে বাংলাদেশ টাকায় 90 লাখের উপরে স্পেন্ড করে ফেলছে এই প্ল্যাটফর্মে, এবং মাত্র 5 জন মানুষ এখানে বিট করছে। সো এখানে বিট করা যায়, বুঝতে পারছেন? কেউ কি কিছু বলতেছিলেন? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে ওকে জি। ওকে ওকে। সো এবার আসি, আপনি যখন ওই জবটাতে ক্লিক করবেন, আচ্ছা লেস দেন বিষয় হচ্ছে এটা হচ্ছে রেঞ্জ। এখানে মার্কেট প্লেস ক্লিয়ারলি বলে না, এখানে বলতেছে 5-এর থেকে কম, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে এবং 4 হতে পারে, 5 না। আবার এরপরে কিছুক্ষণ পরে এটা রেঞ্জ দেখাবে যে 5 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 50, এরকম রেঞ্জ দেখাবে, বা 20 থেকে 40। এটা এখানে মার্কেট প্লেস ক্লিয়ারলি বলবে না এখানে কতজন অ্যাপ্লাই করছে। হ্যাঁ, এটা এইভাবে দেখতে হয়। আর যদি এটা আবার ফ্রিল্যান্সার হয় তাহলে সেখানে আবার দেখা যায় কে কে জব অ্যাপ্লাই করছে, কি লিখছে সব দেখা যায়, freelancer.com যেটা, ওইখানে মানুষ অ্যাপ্লাই করার পরে নিচে ডেসক্রিপশনে কি লিখছে, হ্যাঁ সবকিছু দেখা যায়, এবং কতজন বিট করছে, কোন দেশে, তাদের কি অবস্থা, তাদের প্রোফাইল, মানে কি বলে, এভরিথিং দেখা যায়। আচ্ছা, এই জবে আপনি যখন বিট করবেন বা এটাতে ক্লিক করার পরে আরেকটু ডিটেলস পাবেন। দেখেন ক্লায়েন্টের সম্পর্কে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন যে ওইখানে যেটা দেওয়া ছিল যে 5 স্টার রিভিউ, টোটালি সে 53টা রিভিউ পাইছে এবং 4.99 এভারেজ, যেটা হচ্ছে ক্লায়েন্টের সম্পর্কে একটা ভালো ধারণা দেয় যে ক্লায়েন্টটা অবশ্যই অনেক ভালো, যার কারণে মানুষ তাকে ভালো ফিডব্যাক দিছে। এটা হচ্ছে কান্ট্রি। এখানে দেখেন হায়ার রেট, এটাও দেখার বিষয় যে হায়ার রেটটা কি। এই ব্যক্তি 80% এই ক্লায়েন্টে হায়ার রেট, তার মানে তার লাইফ টাইমে সে যদি 100টা জব পোস্ট করে থাকে, 80টা জবের জন্য সে মানুষকে হায়ার করছে। অনেক ক্লায়েন্ট আছে দেখবেন যে জব পোস্ট করে কিন্তু কাউকে হায়ার করে না, হায়ার রেটটা দেখাচ্ছে 5%, 10%, কিন্তু আপনি যখন বিট করবেন আপনার কিন্তু টাকা খরচ হচ্ছে বা কানেক্ট নষ্ট হচ্ছে। সো এটা ইম্পর্টেন্ট বিষয় যে ক্লায়েন্টের হায়ার রেট কেমন, জব পোস্ট করলে সে হায়ার করে কিনা। সো এনার হায়ার রেটটা অনেক ভালো, 80%, 90%, 100%ও পাবেন, আবার 10-20%ও পাবেন। সো এটা দেখবেন যে যত হায়ার রেট বেশি হবে ওই জবটাতে অ্যাপ্লাই করা তত ভালো আর কি, মানে হায়ার হওয়ার সম্ভাবনা বেশি। এবং এখানে তার লাইফ টাইমে স্পেন্ডিং দেখাচ্ছে যে 95K ডলার স্পেন্ড করছে এবং 149 জনকে হায়ার করছে, যার মধ্যে এখনো 63টা জব বা 63 জন অ্যাক্টিভলি তার সাথে কাজ করতেছে। আর একটু আগে যেটা বলতেছিলাম যে এই যে
আওয়ারলি রেট কত দিবেন বা হায়ার হওয়ার সময় আপনি রেটটা কত দিবেন, এইখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়। দেখেন যে উনি হায়ার করছে এভারেজে $6 করে। সো এইখানে এটা দেখে আপনি একটা আইডিয়া নিয়ে সেই রেটটা দিতে পারেন যে এখানে আপনি $6 আওয়ারলি রেটে অ্যাপ্লাই করতে পারেন। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে সে এখানে মেম্বার হয়েছে কতদিন আগে, সে 2018 সাল থেকে এখন পর্যন্ত এটা স্পেন্ড করছে। অনেক সময় দেখা যায় একটা ক্লায়েন্ট 2018 সালে এখানে জয়েন করছে, সে সারা জীবনে দেখা যাচ্ছে $100 স্পেন্ড করছে। সো এই সমস্ত ক্লায়েন্টের আসলে জবে অ্যাপ্লাই করাটা খুব একটা সুবিধাজনক না। আচ্ছা, এবার আসি কভার লেটারটা কিভাবে লিখবেন। হ্যাঁ, কভার লেটারের জন্য কখনো টেমপ্লেট ইউজ করবেন না, যেটা হয় যে আগের থেকে কিছু কভার লেটার লিখে রাখে বা এআই জেনারেট বা ইয়ে করে আপনি টেমপ্লেট রেডি করে রাখছেন, জব পাওয়ার সাথে সাথে করে পেস্ট করে কপি পেস্ট করে অ্যাপ্লাই করলেন। এটা কখনোই করা যাবে না, কারণ আপনি এখানে টাকা খরচ করে বিট করবেন। হ্যাঁ, আবার আপনি যদি এআই জেনারেট বা সব জবের জন্য একই ধরনের ডেসক্রিপশন দিয়ে অ্যাপ্লাই করেন, সেটা কিন্তু আপনার কাজে দিবে না, বা সেটা আপনার কি বলে সেটা কাজ পাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এটা ক্লায়েন্ট বুঝতে পারবে। আচ্ছা, ক্লায়েন্টের জব ডেসক্রিপশনটা আপনি ফার্স্টে খুব ভালোভাবে পড়ে নেবেন। এরপরে জব ডেসক্রিপশনের ভিতরে ক্লায়েন্টের মানে পেইন পয়েন্টটা বের করতে হবে। ক্লায়েন্টের সমস্যা কি, যদি সমস্যা রিলেটেড হয় বা কোনো কাজের জন্য হয়, ক্লায়েন্ট মেইনলি চাচ্ছে কি বা কি নিয়ে তার সে সমস্যায় ভুগতেছে, এইটা আগে বুঝতে হবে, পেইন পয়েন্টটা আগে বের করতে হবে। এরপর আপনি যখন জবের জন্য আপনি ডেসক্রিপশনটা লিখবেন বা কভার লেটার লিখবেন, তখন তার জবের জন্য বিশেষ করে তার যে পেইন পয়েন্ট বা মূল বিষয় সে চাচ্ছে সেইটা ফোকাস করে আপনি কভার লেটার লিখবেন। এবং কভার লেটারের মধ্যে আপনি এক্সপিরিয়েন্সটা লিখতে পারেন বা এই ধরনের কাজের আগে করছেন সেটা লিখতে পারেন, এটা উল্লেখ করবেন। আর অবশ্যই আপনার কভার লেটারটা শর্ট রাখার চেষ্টা করবেন, কারণ আপনি দেখা যাচ্ছে যে সরি, আপনি 1 পৃষ্ঠার একটা কভার লেটার দিলেন। হ্যাঁ, উনি তো আরো অনেক অনেক মানুষ এখানে অ্যাপ্লাই করবে, যদি 50 জনও করে, এত কিন্তু তার পড়ার সময় নেই। অবশ্যই রিলেভেন্ট কথাবার্তা বলবেন এবং শর্ট রাখার চেষ্টা করবেন। এমন না 2-1 লাইনে, এরকম না, আপনি 2 লাইনে একটা ইন্ট্রো দিবেন। তার যে পেইন পয়েন্ট বা তার যে সমস্যা সেটা নিয়ে আপনি 2-3 লাইনে কথা বলবেন। শেষে আপনি একটা লাইন দিলেন যে আপনি তাকে 15 মিনিটের ফ্রি একটা কনসালটেন্সি দিবেন বা 15 মিনিটের একটা ফ্রি মিটিং অফার করেন যে হ্যাঁ, আপনি ফ্রি অফ কস্টে আপনি 15 মিনিটে আমার সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে পারেন, বা লেটস ডিসকাস উইথ দিস টপিকস ফ্রি অফ কস্ট। তাহলে ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে তখন দেখবে যে হ্যাঁ, আমি ফ্রিতে 15 মিনিট কথা বলতে পারবো আমার সমস্যাটার সমাধান যদি হয়, বা আপনি তাকে অফার করবেন অবশ্যই আপনার সঙ্গে যেন সেই বিষয়ে মিটিং করে, যেটা ফ্রি অফ কস্ট, বা আপনি ফ্রি কনসালটেন্সিও দিতে পারেন যে এই সমস্যাটা আমি আপনাকে সমাধান করে দিব। এখন ফ্রি কনসালটেন্সি মানে কিন্তু ফ্রি না, আপনি ইউএস এর মানুষ বা ইউকে মানুষকে যখন ফ্রি কনসালটেন্সি অফার করলেন বা সে একটা কনসালটেন্সি নিল, সে কিন্তু আপনাকে পে করবে। সো এটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে অ্যাকুইজিশন একটা মেথড, যেটা অবশ্যই একটা ফ্রি একটা আপনি এসইওর ক্ষেত্রে অডিট অফার করতে পারেন। হ্যাঁ, ফেসবুক অ্যাডের ক্ষেত্রে একটা অডিট অফার করতে পারেন ফ্রি, বা ফ্রি একটা মিটিং অবশ্যই অফার করবেন, তখন ভাইয়া দেখবেন কভার ক্লায়েন্ট লেটারটা কি? কনফিডেন্স হবে। জি জি, কভার লেটারটা কি? কভার লেটার আচ্ছা আচ্ছা, কভার লেটার মানে কই আমরা আপওয়ার্কে বা ফ্রিল্যান্সারে যখন আমরা এই জবটাতে যখন অ্যাপ্লাই করব, ওইটা লেখার সময় যেটা লেখা হয়, যে ডেসক্রিপশনটা লেখা হয়, এখানে যখন বিড করবেন বা অ্যাপ্লাই করবেন, তখন তো আপনি কিছু লিখবেন, তাই না? যে হ্যালো, আই এম এক্সপিরিয়েন্সড এসিও এক্সপার্ট ফ্রম বাংলাদেশ, বা যাই হোক একটা কিছু লিখলেন। তারপর বলছিলেন যে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে এর আগে বাংলাদেশে একটা এজেন্সিতে বা কোম্পানিতে কাজ করছেন যদি করে থাকেন, বা আপনার এক্সপিরিয়েন্স আছে প্রজেক্ট ম্যানেজ করার, এরকম একটা কিছু লিখলেন। লেখার পরে তার যে সমস্যা, এটা তো আসলে সমস্যা কেন্দ্রিক না, এটা হচ্ছে ফুল টাইম খুঁজতেছে। সো এখানে আপনি বলবেন যে আপনার ফুল টাইম জব করার কি এক্সপিরিয়েন্স আছে, কোথায় জব করছেন। হ্যাঁ, বা এখানে 2-1টা প্রজেক্টের আপনি ডাটা দিলেন যে এই প্রজেক্টের কাজ করছেন। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আহ, এটা হচ্ছে কভার লেটার বা আপনার প্রপোজাল যেটাই বলেন, বা আপনি বিড করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য যেটা লিখবেন, হ্যাঁ সেটা। আহ, আচ্ছা, এটা নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, এবার বিডিং এর ক্ষেত্রে যেটা খেয়াল করবেন যে ফার্স্টের দিকে আপনি ছোট ছোট জবে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, যদি এসইও নিয়ে কাজ করেন, যে আপনার একটা
এসইও অডিট, হ্যাঁ, বা একটা 10টা একটা প্রজেক্টের জন্য, ছোট একটা প্রজেক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ, বা আপনার 5টা ব্যাকলিঙ্ক তৈরি বা করা, বা আপনার দেখা যাচ্ছে লোগো ডিজাইনের ক্ষেত্রে কি, গ্রাফিক্সের ক্ষেত্রে হতে পারে যে একটা লোগো ডিজাইন করা, হ্যাঁ, এরকম ছোট ছোট কাজ দিয়ে শুরু করবেন ফার্স্টের দিকে। সেক্ষেত্রে হবে কি, আপনি একটা ছোট কাজ করে যদি সেখান থেকে একটা রিভিউ নিতে পারেন, ক্লায়েন্টের থেকে ভালো ফিডব্যাক নিতে পারেন, তখন কিন্তু আপনি আস্তে আস্তে বড় কাজ পাবেন। এবং ফার্স্টের দিকে এমন হয় যে আপনি বলতে পারেন যে আমি আপওয়ার্কে নতুন, কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে। ক্লায়েন্টকে বলতে পারেন কভার লেটার যে আমি লোকাল মার্কেটে কাজ করছি বা অনেকের সঙ্গে কাজ করছি, কিন্তু আপওয়ার্কে নতুন, সো আমি তোমার এই প্রজেক্টটা কম প্রাইসে করে দেবো, এরকম অফারও কিন্তু করা যেতে পারে। আর ফার্স্টের দিকে আপনারা আওয়ারলি প্রজেক্টের দিকে ফোকাস করতে পারেন, কারণ হচ্ছে আবার ফার্স্টের দিকে আওয়ারলি প্রজেক্ট পাওয়া কষ্ট। আওয়ারলি প্রজেক্টে যেটা হয় যে আপনার কাজ যদি একটু মানে ঠিক মতো নাও হয় বা একটু ভুল হয়, সেক্ষেত্রেও কিন্তু পেমেন্টটা পাওয়া যায়, হ্যাঁ। আর ফিক্সড প্রজেক্টের ক্ষেত্রে যেটা হয় যে ফিক্সড প্রজেক্ট আবার এক্সপিরিয়েন্স যারা, তাদের জন্য সুবিধা। মানে আমি যেমন একটা রিসেন্ট একটা কাজ করছি, 4 ঘন্টা একটা কাজ করতে লাগছে। এটাই যদি আমাকে আওয়ারলি করতে হতো, দেখা যাচ্ছে আমি $10 করে যদি চার্জ করতাম, 40-এর বেশি কিন্তু করতে পারতাম না। কিন্তু এই কাজটা আমি তখন ফিক্সড প্রজেক্টে করছি, তখন কিন্তু ক্লায়েন্ট এটার জন্য আমাকে $120 দিছে। সো একটু এক্সপিরিয়েন্স হলে তখন ফিক্সড নিয়ে কাজ করতে পারেন, বা ফার্স্টের দিকেও করতে পারেন। কিন্তু আওয়ারলি কাজের ক্ষেত্রে যেটা হয় যে পেমেন্টটা এনশিওর হয় আর কি। আপনি যখন ট্র্যাক করবেন, তখন এই পেমেন্টটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এমন কোনো জবে অ্যাপ্লাই করা যাবে না যেটা আপনি পারেন না বা আপনার স্কিল সেটের সাথে যায় না। অনেকে দেখা যাচ্ছে ফার্স্টের দিকে কাজ পাওয়ার জন্য যে কোনো কিছুতেই অ্যাপ্লাই করে, বা ফাইবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লায়েন্ট মেসেজ দিলেই বলে যে হ্যাঁ হ্যাঁ করে দিতে পারবো, কিন্তু পরে দেখা যাচ্ছে সেটা ঠিক মতো ডেলিভারি দিতে পারে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ক্লায়েন্টকে ফলো আপে রাখা, হ্যাঁ। এখন ফার্স্টে যখন আমরা জবে বিড করি বা অ্যাপ্লাই করি, তখন কিন্তু ফলো আপ দেওয়া যায় না। এখানে আপওয়ার্কে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ইনভাইটেশন আসে। আপনার স্কিল সেটের সাথে যখন মিলবে, তখন ক্লায়েন্ট আপনাকে আহ আচ্ছা, আমরা কোশ্চেন নিচ্ছি, 2-5 মিনিট পরে আমরা কোশ্চেন চলতেছি ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম যে ইনভাইটেশন আসে আপনার প্রোফাইলের সঙ্গে, আপনার যে এক্সপিরিয়েন্স আছে এগুলোর সঙ্গে যখন মিলে, তখন ক্লায়েন্ট আপনাকে ইনভাইটেশন দেয়। ইনভাইটেশন দিলে আপনি যখন ওই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেন, তখন ওই ক্লায়েন্টকে কিন্তু ইয়ে করা যায়, হচ্ছে আপনি মেসেজ দিতে পারবেন যে আপনাকে ইনভাইটেশন দিল, আপনি অ্যাকসেপ্ট করে একটা মেসেজ দিলেন, দেখলেন যে ক্লায়েন্ট আর কোনো রিপ্লাই দিচ্ছে না। আপনি 24 ঘন্টা পরে বা একদিন পরে আবার আপনি একটা মেসেজ দিতে পারেন যে হ্যালো, হাউ আর ইউ ডুইং, হ্যাঁ, এনি আপডেট অ্যাবাউট দিস প্রজেক্ট, এরকম মেসেজ দিতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং আমি রিসেন্টলি গত 2 মাসে এরকম হয়েছে যে ক্লায়েন্ট 2-3 মাসে ক্লায়েন্ট ইনভাইট করছে, আমি অ্যাকসেপ্ট করছি। তখন তো অ্যাকসেপ্ট করার সময় একটা কভার লেটার দেওয়া হয়, পরবর্তীতে মনে হয়েছে যে দেখি কি অবস্থা। পরে যখন ক্লায়েন্টকে মেসেজ দিছি, যে এরকম মেসেজ দিচ্ছি যে হাউ আর ইউ ডুইং, এনি আপডেট অ্যাবাউট দিস প্রজেক্ট, আর হ্যাভ ইউ হায়ার্ড সামওয়ান ফর দিস প্রজেক্ট, হ্যাঁ, তখন সে বলতেছে নো, তখন আমি কিন্তু ওই প্রজেক্টটা পেয়ে গেছি। সো এটাও ইম্পর্টেন্ট বিষয়, আপনি ক্লায়েন্টকে অবশ্যই ফলো আপে রাখবেন যদি একজন মেসেজ দেয়। আরেকটা বিষয় হচ্ছে যে ইউএস এর বা আপওয়ার্কের ক্লায়েন্টরা সবসময় আপনার সঙ্গে মিটিং করতে পছন্দ করে, ডিরেক্টলি কথা বলতে পছন্দ করে টেক্সট করার থেকে। এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, আমরা আমাদের যেটা মনে হয় যে আমরা ইংলিশে ইংলিশে কথা বলতে পারবো না, কি বলবো না বলবো অনেক কিছু মনে হতে পারে। কিন্তু বিষয় যেটা, যারা আপনাকে ইনভাইটেশন দিবে বা আপনাকে মিটিং এর জন্য ডাকবে, তারা কিন্তু এশিয়ান দের সঙ্গে কাজ করে অভ্যস্ত, হ্যাঁ। তো আপনার ভয় লাগতে পারে যে আপনার ইংলিশ সে বুঝবে কিনা, এরকম সমস্যা হতে পারে। এগুলো কিন্তু কোনো বিষয় না, আপনার ইংলিশ অ্যাকসেন্ট যেমনই হোক, ওনারা কিন্তু বুঝবে কম বেশি। কারণ ওনারা এই ইয়ার সঙ্গে কাজ করে, এশিয়ানদের সাথে বা বাংলাদেশিদের সঙ্গে কাজ করে, পাকিস্তানিদের সঙ্গে কাজ করে। সো যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে ভিডিও কলে যেতে, অবশ্যই ভিডিও কলে যাবেন বা কথা বলবেন, দেখবেন কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আরো আরো কিছু জিনিস হয়, যেটা বলি, অনেক সময় আপনার উল্টাপাল্টা ইনভাইটেশন আসতে পারে। আহ, যেমন আপনাকে অফার করবে যে আপনি আপনাকে বিকাশে টাকা দিবে, বা আপনাকে বিকাশে টাকা দিতে বলবে, যে আপনাকে বললো যে তার একটা সমস্যা হয়েছে, সে আপনাকে জবের পোস্টে এরকম লিখলো যে তার বিকাশে কিছু টাকা লাগবে, আপনি তাকে বিকাশে পে করবেন, আর সেই ব্যক্তি আপনাকে মার্কেট প্লেসে হায়ার করবে, হ্যাঁ। এরকম কিন্তু ইনভাইটেশন পাওয়া যায়। এই ধরনের স্ক্যামিং থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন এবং এগুলো অ্যাকসেপ্ট করবেন না। অনেকে লোভে পড়ে কিন্তু এটা করে যে তার বিকাশে 20,000 টাকা দিয়ে দিছে,
সে বলল যে ঠিক আছে, তোমাকে আমি হায়ার করব, এখানে $500 দিয়ে হায়ার করতেছি, তুমি আমাকে আহ দেখা যাচ্ছে $500 50,000 হয়, সো তুমি আমাকে $45,000 দিয়ে দাও। তো আপনি চিন্তা করলেন যে আমার তো 5-7 হাজার টাকা লাভ হচ্ছে, আবার একটা কাজও পাচ্ছি। এরকম কিন্তু স্ক্যামার আছে, বা অনেক সময় আপনাকে একটা আহ ইয়া দিবে, ইনভাইটেশন দিয়ে একটা ফাইল দিয়ে বলবে এটা ডাউনলোড করে ইনস্টল করো, এটার মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এরকম অনেক ইয়া থাকে, স্ক্যামার থাকে। এই জিনিসগুলো থেকে সতর্ক থাকবেন। ইনভাইটেশন বা প্রপোজাল পাওয়ার সাথে সাথে ডিরেক্টলি অ্যাকসেপ্ট করে ফেলবেন না। দেখবেন যে এটা আপনার রিলেটেড কিনা, আপনি ডিসকাস করবেন। সবকিছু ডিসকাস করার পরে তারপর অ্যাকসেপ্ট করবেন, যদি সবকিছু আপনার সঙ্গে ঠিক থাকে। আর যেটা করবেন হচ্ছে ক্লায়েন্টকে যখন কাজটা শেষ হবে, ডেলিভারি দিবেন, ডেলিভারি ফাইনাল যে ডেলিভারি সেটা দেওয়ার আগে ইনবক্সে তাকে বলবেন যে আমি এই কাজটা করছি, দেখেন ঠিক আছে কিনা। এটা যদি কোনো রিভিশন লাগে সেটা আমাকে বলেন, আমি করে দিচ্ছি। ডিরেক্টলি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন না করে কোনো কাজ আপনারা ডেলিভারি দিবেন না। আর হচ্ছে যেটা বলতেছিলাম, কানেক্টের কথা যেটা বলতেছিলেন, যে এখন আপওয়ার্কে হচ্ছে বিট করতে কিন্তু টাকা লাগে, মানে ডলার লাগে, টাকা না। ডলার ইনকাম করতে আবার ডলার খরচ করা লাগতেছে। সো এখানে কানেক্টের কস্ট হচ্ছে $1.5 10টা কানেক্ট পাবেন। অনেক জব আছে যেগুলোতে হচ্ছে $10 অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে 10 থেকে 20 কানেক্ট লাগে এরকম। আর একটা অপশন এখানে চালু আছে যে আপনি $10 বিট করলেন, বা ওই $10 না, সরি, 10 কানেক্টসে জব অ্যাপ্লাই করলেন, বা 15 কানেক্টসে অ্যাপ্লাই করলেন, করার পরে এখানে একটা অপশন অ্যাড হয়েছে যে বুস্ট করা। আপনি 4টা পজিশন আছে আপওয়ার্কের, এই যারা আবেদন করে তাদের ইয়াগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পজিশন থাকে। সেটার জন্য আবার এক্সট্রা কানেক্ট খরচ করা যায়, যেটা কানেক্ট খরচ করে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি অটোমেটিক্যালি ফার্স্টের দিকে থাকতে পারবেন। এইটা যারা নতুন তাদের জন্য আমার মনে হয় একটা প্লাস পয়েন্ট। বুঝতে পারছেন আমার কথা? আপনি 10 কানেক্ট দিয়ে অ্যাপ্লাই করলেন এবং সেখানে বলবে যে আর 10 কানেক্ট অ্যাপ্লাই খরচ করলে আপনি একদম ফার্স্টে থাকতে পারবেন। এটা অ্যাপ্লাই করার সময় বলে দিবে। সো এইটা এখন ফার্স্টের দিকে থাকার জন্য একটা অনেক সুন্দর একটা জিনিস, যেটা হয়তো টাকা খরচ হচ্ছে আপনার, কিন্তু আপনি কিন্তু ইচ্ছা করলেই ফার্স্টের দিকে থাকতে পারতেছেন। আপনি নতুন ফ্রিল্যান্সার, আপনার প্রোফাইলে কোনো রিভিউ নেই, কোনো কাজ নেই, তারপরেও কিন্তু আপনি ফার্স্টের দিকে থাকতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস আছে হচ্ছে মেম্বারশিপ কস্ট। এখানে একটা অপশন আছে যে আপনি যদি $19 বা $20 দিয়ে, যদি 19.99 ডলার দিয়ে যদি মেম্বারশিপ নেন, সেখানে একটা অপশন থাকবে 100 কানেক্ট দিবে প্রতি মাসে। আর যদি কোনো মেম্বারশিপ না দেন, প্রতি মাসে আপনাকে 10 কানেক্ট ফ্রি দিবে, যেটা দিয়ে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এটা কোন ভাই ইয়ে করছেন, হাইলাইট করছেন, এটাই সত্যি যে এখন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, এটা আসলে বিজনেসের মতো হয়ে গেছে। অনেক বড় বড় কোম্পানি আছে বাংলাদেশে যারা যারা হচ্ছে এমপ্লয়ি দিয়ে বিট করায়, বাংলাদেশে আছে। এবং শুধুমাত্র freelancer.com একটা মার্কেট প্লেসের উপর নির্ভর করে একটা কোম্পানি দাঁড়ায় এরকম আছে বাংলাদেশে। এদের দেখা যাচ্ছে 3-4 জন এমপ্লয়ি আছে যারা শুধু বিট করে। তার মানে কি, তারা কানেক্ট কিনে, মেম্বারশিপ কিনে শুধু বিট করে। এবং আরো দেখা যাচ্ছে 30-40 জন এমপ্লয়ি আছে যারা শুধু কাজ করে, শুধুমাত্র এই freelancer.com এর উপর ডিপেন্ড করে। এবং বাইরের দেশে, বাংলাদেশে এটা কম। আমেরিকা বা ইন্ডিয়াতে, সরি, পাকিস্তান বা ইন্ডিয়াতে দেখবেন যে অনেক কোম্পানি আছে যারা শুধু আপওয়ার্ক থেকে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করে তাদের কোম্পানি ইয়ে করতেছে, রান করতেছে। সো এখন আপওয়ার্কে যদি ক্লায়েন্ট পেতে হয়, কাজ পেতে হয়, অবশ্যই এটাকে আপনার এখন বিজনেস হিসেবে নিতে হবে এবং এখানে কানেক্ট কিনে অ্যাপ্লাই করতে হবে। এখন কানেক্ট কিনে অ্যাপ্লাই করতে হবে, এইটাই প্রসেস, মানুষ এইভাবেই করতেছে। হ্যাঁ, এটাই করতে হবে। এখন এটা যদি করতে হয়, এখন এখানে একটু চিন্তা করতে হবে যে আমি তো কানেক্ট কিনতেছি বা অ্যাপ্লাই করতেছি, বিট করতেছি কাজ পাওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাকে একটু হিসাব করতে হবে যে আপনি কত কানেক্ট দিয়ে একটা ক্লায়েন্ট পাচ্ছেন। তো আমি যদি চিন্তা করি যে আপনি এখানে একটা ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনি এখানে $20 বা $30 এভারেজ খরচ হচ্ছে কানেক্ট কেনার জন্য। এটা মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে একটা ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য আমার $30 বা $50 খরচ হচ্ছে, কিন্তু এই ক্লায়েন্টটা থেকে কিন্তু আমি লাইফ টাইম এখান থেকে কাজ পেতে পারি। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে একটা ক্লায়েন্টের লাইফ টাইম একটা ভ্যালু আছে। একটা যদি আপনি এজেন্সি পান,
বা আপনি 6 মাস চেষ্টা করে যদি একটা এজেন্সি বা দুইটা এজেন্সি পান, তারপর কিন্তু আপনার বিট করা লাগবে না, তাদের থেকে অহরহ কাজ পাবেন। বা আপনার একটা যদি পার্সনও পান, যে দেখা যাচ্ছে এজেন্সি না, তারপরেও তাদেরও কিন্তু কাজ থাকে। আবার আমার মনে আছে আমার একটা ক্লায়েন্ট ছিল, তার বেশি কাজ করছিলাম না, মনে হয় 10-20 আওয়ার এরকম কাজ করছিলাম। সেই ক্লায়েন্ট তার একটা ফ্রেন্ডকে রেফার করছে, তার সঙ্গে কিন্তু 2 বছর কাজ করছি। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে আসলে খরচ, যেহেতু এটা সিস্টেম মার্কেট প্লেসের মানুষ এভাবে খরচ করে কাজ ধরতেছে, আমাকে এভাবে ধরতে হবে বা কাজ পেতে হবে। কাজ পাওয়ার পরে ক্লায়েন্টটাকে আমি যদি ধরে রাখতে পারি বা 10টা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করার পর সেখান থেকে যদি 2টা ক্লায়েন্টও আমার থাকে, সেখান থেকে কিন্তু আপনি লাইফ টাইম কাজ পেতে পারেন। সো এটা একটু মাথায় রাখতে হবে, শুধু এই খরচের দিকে ফোকাস দিলে হবে না, কারণ সবাই তো আসলে এইভাবেই করতেছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, শুনতে জি, পাচ্ছেন? শিওর শিওর শিওর। ভাইয়া ওই যে $19.99, এটা কি একবারই দিতে হবে, এটা আর প্রতি মাসে দিতে হবে এই 100 প্রতি ইয়ে? মাসে প্রতি প্রতি মাসে মাসে, প্রতি আচ্ছা। মাসে ওকে, মান্থলি। মান্থলি, ওকে, ধন্যবাদ। ভাই ওই যে মানে আপওয়ার্ক থেকে হয়তো শুধু বিটটাই তারা আপওয়ার্ক এরা নেয় আর কি, যেমন ফাইবারের তো হচ্ছে কোস্ট নেয়, কোস্ট থেকে কিছু কাটে। আর আপওয়ার্ক আপওয়ার্কও হচ্ছে যে কাটে, আপওয়ার্কও কাটে, আপওয়ার্কও কাটে। আপওয়ার্ক আপওয়ার্ক আসলে মানে আমার, চার দিক দিয়ে কাটে। ও আপওয়ার্ক কাটে আচ্ছা হচ্ছে 10%, আপওয়ার্ক কাটে 10%। আর ওইখানে আরো কিছু বিষয় আছে, যেমন আপনি যদি কোনো ক্লায়েন্ট মার্কেট প্লেসে নিয়ে আসেন, তখন আবার হচ্ছে আপনি যদি টপ রেটেড হন বা একটা ক্লায়েন্টের অনেকগুলো অপশন আছে, একটা ক্লায়েন্টের থেকে সম্ভবত $1,000 যদি আপনি চার্জ করেন, তারপরে যায় আবার 5% বা এক এক সময় এক এক রুল করে আর কি। আগে ছিল 20%, এখন করছে 10%। হ্যাঁ, এরকম। আহ, আবার যদি আপনি কোনো ক্লায়েন্টে ইনভাইট করে নিয়ে আসতে পারেন, সেটা দেখা যাচ্ছে 0 ফি কাটে যদি আপনার মেম্বারশিপ নেওয়া থাকে, এরকম বিভিন্ন রকম অপশন আছে। ভাইয়া আরেকটা বিষয় জানার তো ছিল। অ্যাজ ইউজুয়াল আসলে 10% আর কি কস্ট ভাইয়া, হ্যালো, কাটে। হ্যাঁ, জি। যারা একবারে নতুন আর কি, এখন অ্যাকাউন্ট করে না আপওয়ার্ক বা ফাইবারে, মানে কি কি ডকুমেন্টেশন থাকতে পারে, লাইক এই, তারপর পেমেন্ট মেথডের ডকুমেন্টেশন, জন্য? আচ্ছা বুঝছি বুঝছি, এত কিছু লাগে না। আগে তো আমাদের হচ্ছে ইয়ে ছিল না, স্মার্ট আইডি কার্ড ছিল না, যার কারণে আমরা অনেক সমস্যা ফেস করছি। এখন তো স্মার্ট আইডি কার্ড আছে যেটা অ্যাকসেপ্ট করে ম্যাক্সিমাম জায়গাতেই। ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে পাসপোর্ট, এগুলো যে কোনো একটা কিছু থাকলেই হয়। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল আইডি কার্ড, স্মার্ট কার্ড যেটা, আর যে পেমেন্ট কোনো নেওয়ার একটা। জন্য কোনো পিওনিয়ার কার্ড বা এগুলো করে আচ্ছা দিতে আচ্ছা হবে আচ্ছা। কিনা, হ্যাঁ, এটা বিষয়। আচ্ছা। পেমেন্টের ক্ষেত্রে আপওয়ার্কে যেটা হয়, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি লোকাল ব্যাংকে নিতে পারেন, ওয়াইজে নিতে পারেন, ইউএস এর ব্যাংকে নিতে পারেন, তারপর হচ্ছে ইউএসএ পেপালে নিতে পারেন, অনেক অপশন আছে। ফাইবারে মাত্র দুটো অপশন, একটা হচ্ছে পেপাল আর একটা হচ্ছে পেওনিয়ার। পেওনিয়ারের যে কার্ড নিতে হবে এরকম না, পেওনিয়ারের অ্যাকাউন্ট খুললেই হয়। পেওনিয়ার অ্যাকাউন্টে নেওয়ার পরে সেখান থেকে আপনারা হচ্ছে এটা ইয়ে করে নিতে পারেন। পেওনিয়ার কার্ড কিভাবে এটিএম ইউজ করা যায়? জি জি, করে দেয়, এটিএম এ, পজ মেশিনে, সব জায়গায় ইউজ করে দেয়। মানে এনআইডি কার্ড তো ভাই মাস্ট বি লাগবে না, মানে হচ্ছে মার্কেট প্লেসের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেট প্লেসে লাগে, অনেক সময় হচ্ছে যে আহ ইসে লাগে, কি বলে, আপনার এই পেমেন্ট মেথডের জন্য লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে আর কি, ভেরিফিকেশন চাইলে লাগে। মানি মেথডটা, আচ্ছা এটা বুঝি নাই, আবার একটু ক্লিয়ার করেন কোশ্চেনটা। আচ্ছা, বিএম সাব্বির আহমেদ ভাই, ওনার কোশ্চেনটা কি ছিল? আচ্ছা আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর মাঝে ডিমান্ড সবচেয়ে বেশি, আহ, খুব সহজ করে বলে দিই, সেটা হচ্ছে যে ডিমান্ড মোটামুটি সবকিছুরই আছে, যেটার কম্পিটিশন কম সেগুলো শিখতে পারেন। হ্যাঁ, আর ডিমান্ড বর্তমান সময়ে আপনার হচ্ছে ডিমান্ড হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যদি আসি, এসইওর ডিমান্ড আছে, লোকাল এসইওর ডিমান্ড আছে, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড এর ডিমান্ড আছে, তারপরে হচ্ছে ট্র্যাকিং এর, হ্যাঁ, যে অ্যাড, কি বলে, অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স বা ওয়েব অ্যানালাইটিক্স, এগুলোর ডিমান্ড আছে। তারপর আছে জিটিএম সেটআপ বা ট্যাগ ম্যানেজার সেটআপ, এগুলোর ভালো ডিমান্ড আছে। সাব্বির ভাই কি আছেন? ভাইয়া 100+ কিন্তু জয়েন হয়েছিল।
হ্যাঁ, এটাই স্বাভাবিক। আহ, আচ্ছা, এখন কতজন আছেন? 50। আচ্ছা, সমস্যা না। আহ, ওই সফলতার হার এই কারণেই কম, বুঝছেন? কারণ শুরুতে আমরা শুনি যে কি বলে ফ্রিল্যান্সিং, ডলার, অনেক টাকা পয়সা, এই সেই। পরে যখন পরিশ্রম করতে হয় বা দেখা যায় একটু কষ্ট করতে হচ্ছে, কাজ পাচ্ছি না, তখন দেখা যাচ্ছে বাদ দিয়ে দিই। আচ্ছা, জি ভাই। ফাইবার আপওয়ার্ক থেকে টাকা কিভাবে তুলবো ওইটাই আর কি ভাই। ফাইবার থেকে পেপাল আর পেওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে তোলা যায়। বাংলাদেশে তো পেপাল নাই, সো পেওনিয়ার দিয়ে তোলা যায়। আর আপওয়ার্কে লোকাল ব্যাংকে ট্রান্সফার করা যায়, বা এসেও নিতে পারেন, যেটা খুশি। ভাই বাংলাদেশে কি পেপাল আসার আদৌ কোনো সম্ভাবনা আছে? এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। হ্যাঁ, এটা গভর্নমেন্টের যদি ইচ্ছা থাকে তাহলে তারা নিয়ে আসতে পারে। আবার অনেকগুলো বিষয় আছে, বিশ্ব ব্যাংকের বিষয় আছে। আর গভর্নমেন্ট ইচ্ছা করলে চেষ্টা করলে নিয়ে আসতে পারে। আর পেপাল আরেকটা ওয়েতে বাংলাদেশে ইউজ করা যায় লিগালি, সেটা হচ্ছে যে যারা বিজনেস, বাইরের দেশে বিজনেস ফরমেশন করা যায় বাংলাদেশ থেকে। হ্যাঁ, লিগালি একটা বিজনেস ফরমেশন করবেন, লাইক আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, একটা ইউএসএ তে একটা বিজনেস রেজিস্ট্রেশন করবেন, তখন আপনি বাংলাদেশের থেকেও পেপাল ইউজ করতে পারবেন, বা যে কোনো দেশে, বাইরের দেশে, যে দেশে সাপোর্ট করে আর কি। আচ্ছা, নতুন অবস্থায় যদি মেম্বারশিপ নেন পরের মাসে, আহ, আচ্ছা, কোনো সমস্যা নেই ভাই। আপনি মার্কেট প্লেসে মেম্বারশিপ নিলেন, নেওয়ার পরে আপনি সাথে সাথে কানেক্ট, যদি ক্যান্সেল করে দেন তাও আপনি 1 মাস মেম্বারশিপ থাকবে। আর পরবর্তী মাসে চার্জ করার আগে আপনি মেম্বারশিপটা ক্যান্সেল করে দিতে পারেন। লোগো ডিজাইনের ডিমান্ড আছে ভাই, যেটা তো দেখালাম। আমি ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে একটু বলবেন। অ্যাপ্রুভ নিয়ে ঝামেলা হচ্ছে। আমার জানার মতে কোনো অ্যাকাউন্টই অ্যাপ্রুভাল নিয়ে কোনো সমস্যা হয় না, যদি প্রপারলি করতে পারেন। আর একটা ডকুমেন্ট শেয়ার করছি, সেটা দেখে আপনারা চেষ্টা করবেন যদি অ্যাকাউন্ট কার্ড করতে হয়। আর যদি আরো ভালোভাবে আরো ডিটেল শিখতে চান, আমাদের এই ইন্টারেক্টিভ কেয়ারসের যে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ, এটাতে জয়েন হয়ে যান ইনশাল্লাহ। এখানে অনেকগুলো মেন্টর আছে বাংলাদেশে, তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে, এসইও নিয়ে, যারা মার্কেট প্লেসে কাজ করতেছে। এবং অনেক, যেমন শামীম ভাইয়ের কথা না বললেই না। শামীম ভাইয়ের একটা স্টুডেন্ট $1 লাখ ইনকাম করছে। হ্যাঁ, সো আপনারা এটাতে involved শামীম হতে ভাইয়ের পারেন। একটা কোর্স আমি কিনছি, যে হচ্ছে ওই যে স্কিল আপার, ওনার স্কিল আপার হ্যাঁ, যেটা, হ্যাঁ, 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 হ্যাঁ। ওটা থেকে একটা কোর্স কিনছিলাম এবং এটা করতেছি আর কি। জি, জি, এখানে শামীম ভাই থাকবেন, এবং আরো আমরা অনেকগুলো মেন্টর আছে যারা যেই সাইটটাতে এক্সপার্ট। সো আপনারা এখানে এনরোল হতে পারেন যদি আরো প্র্যাকটিক্যালি শিখতে চান। আর অ্যাপ্রুভাল নিয়ে কোনো সমস্যা হবে না, আপনি যদি প্রপারলি করতে পারেন অ্যাপ্রুভ হয়ে যাবে। যেমন ওই যে একটা ভাই ইয়া পাঠালো যে ওনার গিগ অ্যাপ্রুভ হচ্ছে না। যেখানে আমি একটা সমস্যা দেখলাম যে গিগের মধ্যে হচ্ছে একটা ইয়ে দেওয়া আছে, লোগো দেওয়া আছে। হ্যাঁ, সো এখানে আপনি মার্কেট প্লেসের টার্মস অ্যান্ড কন্ডিশনে গেলে ওখানে দেখতে পারবেন যে টার্মস গুলো কি কি আছে ওনাদের। এটা যদি পড়ে নেন তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা তো আসলে আমরা পড়ি না, আমরা টার্মস এন্ড কন্ডিশন দেখলে একটা টিক দিয়ে অ্যাকসেপ্ট করে নিই, না পড়ে। সো এটা করবেন না, এটা আপনারা যেখানে যাই করবেন টার্মস গুলো ভালোভাবে পড়ে নেবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, সমস্যা নাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কোশ্চেন? আমার ওয়ালাইকুম একটা আসসালাম। কোশ্চেন ছিল। জি, শিওর। আমি হচ্ছে তো ইউআইউএক্স এর জন্য একটা গিগ করেছিলাম আপওয়ার্কে। তো উনি হচ্ছে আপওয়ার্কে নাকি ফাইবারে? আপওয়ার্কে। প্রজেক্ট যেটা। জি, মানে হ্যাঁ, হ্যাঁ। আমি ওনাকে কানেক্ট খরচ করেও অ্যাপ্লাই করেছি। আপনার কথাটা কেটে কেটে আসতেছে, একটু চেক করে দেখবেন কি সমস্যা। এখন শুনতে পাচ্ছেন? জি, বলেন। আমি হচ্ছে বিড করার পরে হ্যাঁ, হ্যাঁ। ক্লায়েন্ট হচ্ছে আমাকে মেসেজ রিপ্লাই দেন। দেওয়ার পরে উনি হচ্ছে এক্স্যাক্টলি যে ডিজাইনটা চাচ্ছেন সেম হুম, হুম, ডিজাইন আমার কাছে চাচ্ছেন। ইউআইউএক্স নিয়ে কাজ করি। তো হুম, মানে হুম। এই ক্ষেত্রে তো আমার হচ্ছে সেম ডিজাইন না থাকতেও পারে। তো ওই ক্ষেত্রে আমি মানে কিভাবে অ্যাপ্রোচ করব, বা ক্লায়েন্টদের সাথে কিভাবে কথা বললে ওনারা জিনিসগুলা। আচ্ছা, আচ্ছা, কিছু ক্লায়েন্ট থাকবে যাদের বোঝানো অনেক কঠিন। হ্যাঁ, আবার কিছু কাজ আছে, যেমন ইউআই ইউএক্স বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, এগুলো ক্লায়েন্টকে বোঝানো ইজি। ওয়েব ডেভেলপমেন্ট বলেন, এটা কিন্তু ক্লায়েন্টকে বোঝানো ইজি।
কারণ আপনি সাথে সাথে রেজাল্ট দেখাতে পারতেছেন, কিন্তু এসিওর ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টকে বোঝানো অনেক টাফ। আপনি একটা কাজ করছেন, সাথে সাথে কিন্তু র্যাঙ্ক করবে না। সো ক্লায়েন্টের থেকে অর্ডার নেওয়ার আগে বিষয়গুলো ক্লিয়ার করে নেওয়া উচিত। হ্যাঁ, যে এটা এরকম, এটা এরকম করব, এটার রেজাল্ট এতদিন পরে আসবে। এটা বললাম যে এসিওর ক্ষেত্রে। আর আপনার ইসের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে যেটা হয়, আপনি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে হতে পারে, হয় আপনি ক্লায়েন্টের থেকে একটা রেফারেন্স চাবেন যে আপনি কেমন চাচ্ছেন, এক্সাম্পল দেন। হ্যাঁ, যে বা তার আইডিয়া সে কি চাচ্ছে সেই ধরনের, সে যদি একটা রেফারেন্স দেয় তখন দেখবেন কাজ করা সহজ হয়ে যায়। সো এই জিনিসগুলো অর্ডার কনফার্ম করার আগে কনফার্ম করে নিলে ভালো হয়। আর কিছু ক্লায়েন্ট আছে যেটা আসলে বোঝে না, অনেকে আছে বোঝার চেষ্টাও করে না। হ্যাঁ, 1 স্টার রেটিং দিয়ে চলে যায়, এরকমও আছে। এরকম হয় খুব কম। আচ্ছা, ওনার আমি যদি কোনো একটা মেসেজ দিই, উনি রিপ্লাই না দেন, তাহলে কি আপনি যেটা বললেন যে ফলো আপে রাখার, এরকম ক্লায়েন্ট গুলাকেও কি ফলো আপে রাখা মানে উচিত? আপনি একটা মেসেজ দিলেন, হ্যাঁ, যে রিপ্লাই দিল না, এখন এমন হতে পারে যে সে অনেক ব্যস্ত, তার কারণে রিপ্লাই দিল না, অথবা সে আপনাকে রিপ্লাই দিতে চাইছিল, পরবর্তীতে আরো কয়েকটা মেসেজ চলে আসছে, সে দেখাচ্ছে দিতে পারে নাই। এটা একটা কারণ হতে পারে। এরকম হয়, আমাদের ক্ষেত্রে হয় যে একজন কল দিছে, আমরা ভাবলাম যে একটু পরে রিপ্লাই দিব, বা একজন মেসেজ দিছে পরে রিপ্লাই দিব, পরে দেখাচ্ছে আরো কয়েকজন মেসেজ দিছে, ওটা কিন্তু নিচে চলে যায়। সো এটা একটা কারণ হতে পারে, যার কারণে ক্লায়েন্ট হয়তো পরবর্তীতে আপনার সাথে কন্ট্যাক্ট করে নাই। আবার এমন হতে পারে সে মার্কেট প্লেসে আর আসে নাই। হ্যাঁ, এরকম হতে পারে। এগুলো তো দেখা যায় যে কখন অ্যাক্টিভ ছিল। আহ, আমার ফাইবারে একটা ক্লায়েন্ট অর্ডার দিয়ে চলে গেছে 2 বছরের বেশি, আর কোনো রেসপন্স নাই। আর ফাইবারে একটা অপশন আছে রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আপনি এখানে যদি একটা রিকোয়ারমেন্টের অপশন দেওয়া থাকে, যে আপনার এই কাজটা করার জন্য কি কি লাগবে, এটা যদি আপনি দিয়ে রাখেন, অপশনাল না দেন, মানে এটা ম্যান্ডেটরি রাখেন, ক্লায়েন্ট কিন্তু অর্ডার দিলে টাইম কাউন্ট শুরু হবে না। সো সেক্ষেত্রে ওই অর্ডারটা কিন্তু শুরু হবে না। সো আমার ওই ক্লায়েন্ট অর্ডার দিয়ে চলে গেছে 2 বছর, তার কোনো খোঁজ খবর নাই। এখন এমন হতে পারে সে মারা গেছে, বা এমন একটা কিছু হতে পারে। হ্যাঁ, আবার ইয়াং, মারা যাওয়ার যেতেও পারে। তো এরকম হয়, যে সে আর আসলে রেসপন্স করতেছে না, তার কিন্তু অর্ডার কিন্তু অ্যাক্টিভ আছে আমার এখন। এরকম খুব কম হয়। আর যদি আপনি মেসেজ দেন, রিপ্লাই দিচ্ছে না, কিছুদিন পর আবার দেন, আবার কয়েকদিন পর আবার দেন, তারপরে যদি দেখেন রিপ্লাই দিচ্ছে না, তখন তো আর কিছু করার থাকে না। আরো কিছু অপশন আছে, যেমন ওই ক্লায়েন্টের, আপনি তো যখন জবে পোস্ট করছেন তখন দেখছেন ওনার নাম কি, হ্যাঁ, ওনার ছবি দেখছেন। সো এগুলো দিয়ে একটু সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করেন, দেখবেন ওনারা খুঁজে পাবেন। খুঁজে পাওয়ার পর সেখানে নক দেন, যে লিঙ্কডইনে পাবেন, না হলে ফেসবুকে পাবেন, না হলে ইনস্টাগ্রাম বা একটা কিছুতে পাবেন। সেখানে নক দিলে যদি বেঁচে থাকে, রেসপন্স করার কথা। বুঝতে পারছেন আমার কথা? জি, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন? অনেক লম্বা মনে হয় হয়ে গেছে সেশনটাতে, না? না ভাই, বেশি লম্বা হয়নি, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন থাকলে বলেন। হ্যালো বলে আসলে লাভ নাই এখন, কারণ অনেকের ঘুমানোর সময় হয়ে গেছে। হ্যাঁ, না ভাই, হ্যাঁ, তেমন আমার কোনো মনে হয় কোশ্চেন আমরা নাই। শেষ করে দিতে পারি। কারো কোশ্চেন, কোনো কোশ্চেন না থাকলে অবশ্যই আমি শেষ করে দিব। এবং আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি হ্যাঁ, বলো। ধৈর্য ধরে এত সময় থাকার জন্য। জি, হ্যালো, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। বলছি এই ক্লাসের ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? জি, জি, রেকর্ড হচ্ছে, এবং আপনাদের একটা ফর্ম দেওয়া হয়েছে। ফর্মটাতে আপনারা ফিল আপ করলে আপনাদের মেইলে বা এসএমএস এর মাধ্যমে চলে যাবে আপনাদের জি, কাছে, ফর্ম আপনারা ফিল দেখতে আপ পারবেন। হয়েছে না। আচ্ছা, ফর্ম ফিল ফর্ম আপ ফিল আপ হয়েছে। করেননি এমন কেউ আছেন, বা ফর্মটা ফিল আপ করতে কোনো সমস্যা হচ্ছে? না ভাই, কিন্তু করিনি, এখনো করবো, এই যে এখন কাজ শেষ করি। জি, জি, আপনারা ফর্মটা ফিল আপ করে দেন, কারণ পরবর্তীতে আবার দেখা যাচ্ছে ইউআরএলটা খুঁজে নাও পেতে পারেন আমরা মিটিং থেকে, এই ক্লাসটা থেকে বের হয়ে গেলে। জি ভাই, আমি ওই যে কপি করে রেখে দিছি। জি, জি, বা ব্রাউজারে রেখে দিতে পারেন কপি করে। হ্যাঁ, আর ক্যারিয়ার পাথের ইয়াটা কোর্সটা আপনারা চেক করতে পারেন আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের ফেসবুক পেজটাতে লাইক দিয়ে রাখলে আপনারা পরবর্তী প্রি ওয়েবিনার বা ইয়াগুলো লাইভ গুলো দেখতে পারবেন, যদি কোর্সে এনরোল নাও করেন। বা আমাদের
এখান থেকে যারা সাকসেস হবে তাদের সম্পর্কে জানতে পারবেন। পেজের তো লিঙ্কটা এটা দিয়ে দেন। জি ভাইয়া, ফেসবুক পেজের লিঙ্কটা শেয়ার করে দিয়েন। ওকে ভাইয়া, করে দিচ্ছি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ জাকির ভাই, তো সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আশা করি আমাদের পার্টিসিপেন্টদের যাদের প্রশ্ন ছিল সবাই সবার উত্তর পেয়েছেন। অ্যান্ড আপনারা আমাদের ফেসবুক পেজে নজর রাখবেন, আমাদের প্রতিদিনই বিভিন্ন বিষয়ের উপর ওয়েবিনার হয়ে থাকে। এছাড়া যারা আরো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, জাকির ভাই অলরেডি বলেছে আমরা একটা ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ লঞ্চ করছি, যেটা লিংক আপনারা চ্যাট বক্সেই পাবেন। তো আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই দেখবেন। আর যারা উপস্থিত ছিলেন সবাই ফর্মটা ফিল আপ করবেন, জাকির ভাই দেখিয়ে দিয়েছে কিভাবে ফিল আপ করতে হয়, তো সেভাবে করে ফেলবেন। আবারও ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য, জাকির ভাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।